যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। তোমার আছে পদ্মা মেঘনা, তোমার আছে কর্ণফুলী যমুনা, হাসন লালন ভাটিয়ালি, বাউল গানে পাবে রক্তের ঠিকানা। তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবনানন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় উজাড় করে বন্ধু তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদীয়ানো অনুভব। দ্বিধা সংশয় মুছে করো অসম্ভবকে সম্ভব। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস। জি, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? প্রিয়াঙ্কা মন্ডল, আপনারা কোন ক্লাসে দেখছিলাম মনে হয়? আজকে তো ভালো এনার্জি। আজকে তিনও ব্যাচে সমাস ফার্স্ট ক্লাস করা হবে। জি, অ্যাড হন। আচ্ছা, ও প্রাইমারি গ্রুপে ছিলেন। আচ্ছা, বেশ ভালো। ওই ক্লাসটা এখন আবার নেওয়া হবে। তবে আপনি তাহলে এবারে অ্যান্সার করতে পারবেন না, কারণ আপনি অনেক কিছু জেনে গেছেন। আচ্ছা, প্রথমত বলে রাখি প্রত্যেকটা, আচ্ছা, প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটু দয়া করে খাতা রাখবেন। হ্যাঁ, খাতা না রাখলে কিন্তু ক্লাসে লাভ হবে না। যে আমি শুনলাম, শুনে একদম পুরো আত্মস্থ করে ফেললাম, এমনটা আসলে কখনোই হবে না। খাতা রাখতে হবে, খাতা না রাখলে কিন্তু হবে না।
আর আজকে কিন্তু আমাদের ভয়ঙ্কর ক্লাস, মানে সমাস নিয়ে ক্লাস, যেটা শিখতে নাকি 6 মাস লাগে বলা হয়ে থাকে আর কি। সেই 6 মাসের ক্লাস নিয়ে কিন্তু এখন আলোচনা। দেখি আরো 2-4টা নেট হোক, আমরা ঠিক 9টা 10 মিনিটে ক্লাস লেকচার শুরু করব। এর মধ্যে আপনাদের কোনো লেখা থাকলে সেটা বলতে পারেন, কারণ প্রথম 10 মিনিট মিস হয়ে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে। উম্মে ফাতেমা সমাসের ফার্স্ট হাফ হবে এখন স্যার? হ্যাঁ, সমাসের ফার্স্ট হাফই তো, কারণ এই ব্যাচে তো সমাস পড়ানো হয় নাই। আপনি তো 7টার ব্যাচ মনে হচ্ছে। যাদের হয়ে গেছে তারা থাকা দরকার না, অন্য সাবজেক্ট পড়েন। আচ্ছা, অনেকদিন পর আপনার ক্লাস, হ্যাপি টু সি ইউ, থ্যাংক ইউ। সমাসের মোট কয়টা ক্লাস হবে? 2টা ক্লাস হবে সমাসের। সমাসের মোট 2টা ক্লাস হবে। 7টায় আজকে ক্লাস হয় নাই, বলার সরকার 7টায় ক্লাস হয়নি আজকে। আর কারো কোনো কোশ্চেন? আপনাদেরকে 9টার ব্যাচ কিন্তু আমরা বলছিলাম যে একটুখানি সমাস দেখে আসতে। কেউ কি দেখে আসছেন? কেউ কি দেখে আসছিলেন? সমাস সম্পর্কে একটু আলোচনা। নাই আনছেন? আচ্ছা, মাহুর হন মুন, সাজিদ, সুদীপ দাস। ও, তাহলে তো আপনাদের হয়েই গেছে। তাহলে আপনাদেরকে শুধু কোশ্চেন করব। ওকে, শুরু করি আমরা। আপনারা শুধু আমাকে এই জিনিসটি ইনশিওর করেন যে আপনারা নাউন আর অ্যাডজেক্টিভ চিনেন কিনা। ইংলিশে আপনারা পড়ছেন না নাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে। শুধু নাউন আর অ্যাডজেক্টিভ যদি চিনে থাকেন তাহলে সমাস পারবেন। আমার বিশ্বাস আপনারা নাউন আর অ্যাডজেক্টিভ পারেন, তার মানে সমাসও পেরে গেছেন। ঠিক আছে? সমাস থেকে বিসিএস এ প্রত্যেকবার কোশ্চেন আসে। বিসিএস এ কোন টপিক থেকে কোশ্চেন আসবে বলা নাই বিসিএস এ, কারণ টপিক আছে মোট হচ্ছে 26-27টা। এখন দেখেন বিসিএস এ কোন টপিক থেকে কোশ্চেন আসবে এটা কি হলো, আপনাকে পড়তে হবে সব। এই শর্টকাট বা সংক্ষিপ্ততার জন্য যায় না, সাধারণত থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার, সমাস টপিকের এক এক সমাসের এক একটা পার্ট অনেক বড়। আমি এমন একটা শব্দ বললাম যেটা আপনি কখনো শুনেনি, তখন আপনি কি করবেন? তো আসলে পড়তে হবে আপনাকে সবগুলা। যদি গায়েব জানতাম তাহলে আমরা কিন্তু বিসিএস এ 200টা কোশ্চেনের সাজেশন দিতাম, যে 200টা কোশ্চেন পড়ো, এই 200টা কোশ্চেন পড়লে বিসিএস নিশ্চিত। ঠিক আছে? সম্ভব না আমাদের পক্ষে বলা। হ্যাঁ, 3টার ব্যাচও সমাসের ফার্স্ট ক্লাস হচ্ছে, সব আজকে ফার্স্ট। আজকে 3টার ব্যাচও ফার্স্ট ক্লাস হচ্ছে। এটা কর্তৃপক্ষ আপনাদের সাথে যোগাযোগ করবে। যাদের সমাস ফার্স্ট ক্লাস হয়ে গেছে তারা না করলেও চলবে, আর তারা চলে যান অন্য পড়া পড়েন। ওকে, শুরু করি আমরা। সমাস, এটা নিয়ে আমাদের ভয়ের অনেক কারণ আছে। ভয়ের, আসেন সমাস শব্দের অর্থ কি, আমরা বেসিক আলোচনা এই এই পদ সেই পদ এগুলা নিয়ে আমরা আলোচনা করতেছি না আমরা। ঠিক আছে? সমাস শব্দের অর্থ কি আমরা জানি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, বা 9-10 পরিভাষা অনুসারে একাধিক পদকে যদি এক পদই করা হয় তাহলে সেটাকে আমরা বলি সমাস। আর সমাসের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে দুইটাই অর্থবোধক শব্দ হইতে হবে। সমাসের ক্ষেত্রে দুটোই অর্থবোধক শব্দ হতে হয়। ঠিক আছে? যেমন দেখেন আমি বললাম সিংহাসন, কথার কথা দেখেন, সিংহ প্লাস আসন। দেখেন এখানে কিন্তু একাধিক পদ। আচ্ছা, একাধিক পদ আছে, ভালো কথা। কিন্তু আমি যখন বলতেছি সিংহাসন তখন কিন্তু আর একাধিক পদ রইল না, তখন কিন্তু সেটা কি হয়ে গেছে, এক পদ হয়ে গেছে, এক পদে রূপান্তর হয়ে গেছে। কিন্তু এটাই হচ্ছে সমাসের কাজ। আর সমাস কি হয়, উভয় পদেরই অর্থ প্রধান থাকে। কিন্তু সমাস লেফট সাইড রাইট সাইড দুইটাই কিন্তু সমাসের মধ্যে অর্থবোধক শব্দ হতে হয়। সিংহরও একটা অর্থ আছে, আসনেরও একটা অর্থ আছে। ওইখান থেকে আমরা বললাম সিংহাসন। বুঝা গেছে বিষয়টা? ওকে, তো এটা কিছুই না। আসেন, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আপনাকে যদি বলা হয় সমাস কিভাবে শব্দ সংক্ষেপ করে এটা বলেন, যেমন আমি এক্সাম্পল দিলাম মা বাবা, একদম সহজ এক্সাম্পল। মা বাবাকে ডিটেলস করলে কি হয় আমরা জানি, মা ও বাবা, এই তো, মা ও বাবা। এখন দেখেন এই বিষয়টাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ব্যাস বাক্য বলি, এটাকে আমরা বিগ্রহ বাক্য বলি, এটাকে আমরা সমাস বাক্য বলি। মূল কথা হচ্ছে যাই বলি না কেন বাক্য শব্দটা কিন্তু এখানে ব্যবহার করি। আর এটাকে আমরা কি বলি, সমস্ত পদ বলি, সমস্ত পদ বা সমাসবদ্ধ শব্দ।
এখন আপনাকে যদি বলা হয় সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বলতে কি বুঝো, অ্যান্সারটা কি হবে? ব্যাস বাক্যকে সংক্ষেপ করে সমস্ত পদ বা সমাসবদ্ধ শব্দ তৈরি করার নামই হচ্ছে সমাস। বুঝতে পারছেন বিষয়টা? ব্যাস বাক্যকে সংক্ষিপ্ত করে যে সমাসবদ্ধ শব্দটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের সমাসের আলোচনার বিষয়। ক্লিয়ার? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ মানে বুঝছেন তো? ব্যাস বাক্যকে সংক্ষেপ করে সমস্ত পদ তৈরি করাটাই হচ্ছে কি সমাস। ওকে, এবার দেখেন এই সমস্ত পদের মধ্যে আমরা দুইটা পার্ট দেখতেছি, এটাকে বলে পূর্ব পদ আর এটাকে বলে পরপদ, বা এটার আরেকটা নাম কি উত্তর পদ। তার মানে এখান থেকে আরেকটা জিনিস আমরা যেটা জানলাম সেটা হচ্ছে একটা সমাসবদ্ধ শব্দের মিনিমাম দুইটা পদ থাকতে হবে। একটা সমাসবদ্ধ শব্দের মিনিমাম দুইটা পদ থাকতে হবে, যেটার কি প্রথমটা থাকবে পূর্বপদ, পরেরটা থাকবে পরপদ। ফর এক্সাম্পল সিংহাসন, সিংহাসনের মধ্যে আমরা কি ধরতে পারি? সিংহটা হচ্ছে পূর্বপদ, আসনটা হচ্ছে পরপদ। এগুলা সব ভূমিকা যাচ্ছে, এগুলা এখনো ইম্পর্টেন্ট জিনিস শুরু হয় নাই। হ্যাঁ, এগুলা সব ভূমিকার মধ্যে আমরা নিচ্ছি। ওকে, এতটুকু বুঝছেন তো? এখানে বুঝার কিছুই নেই, বুঝাই তো নেই কিছু, বুঝবেন কি? বুঝে ফেললাম। আমরা প্রথম আধা ঘন্টা ভূমিকা নিয়ে আলোচনা করব। এবার আমরা একটা বিষয় লিখতেছি, অর্থের বিচারে সমাস। মানে আমরা অর্থ দেখে বলে দিতে পারবো কোনটা কোন সমাস। অর্থের বিচারে সমাস, আমরা অর্থ দেখেই বলে দিতে পারবো কোনটা কোন সমাস। ঠিক আছে, খাতায় লিখে নেন। নাম্বার 1 লেখেন, উভয় পদের অর্থ প্রধান। আচ্ছা, উভয় পদ বলতে আপনারা কি বুঝতেছে? উভয় পদ, উভয় পদের মিনিংটা হচ্ছে কি পূর্ব পদ আর পরপদ। একটু আগে আমরা বললাম পূর্ব পদ আর পরপদ দিয়ে আলোচনা। উভয় পদের অর্থ প্রধান, এটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। আচ্ছা, একটু ভালো করে বুঝে নিই আমরা উভয় অর্থ প্রধান বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা জানি সমাসবদ্ধ শব্দের মধ্যে কিন্তু মিনিমাম দুইটা পদ থাকতে হবে, পূর্ব পদ আর পরপদ। যে দুইটা পদ থাকবে দুইটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে, একটাকে দিলে হবে না। একটা এক্সাম্পল দিই আমরা, যেমন আমি বললাম দেখেন কালো বিড়াল, একটা কথার কথা বললাম কালো বিড়াল, যদিও বাংলাদেশের রাজনীতির পরিভাষায় কিন্তু কালো বিড়াল বলতে অন্য কিছু বোঝায়। যাই হোক, কালো বিড়াল। এখন কালো বিড়াল শব্দের মধ্যে কালো একটা পদ, বিড়াল একটা পদ। ওকে, মানলাম, খুব ভালো কথা, বিড়াল একটা পদ। এখন আপনারা বলেন তো আমি কাকে প্রায়োরিটি দিচ্ছি, কালোকে প্রায়োরিটি দিচ্ছি নাকি বিড়ালকে প্রায়োরিটি দিচ্ছি? এখন আপনার প্রশ্ন আসতে পারে, স্যার আমি বুঝবো কিভাবে আমি কাকে প্রায়োরিটি দিচ্ছি? খুব সহজ, আমরা কার দিকে ইঙ্গিত করে কথা বলতেছি দেখেন তো। আপনি কালো রঙের দিকে তাকায় বলেন কালো বিড়াল, নাকি বিড়ালের দিকে তাকায় বলেন কালো বিড়াল? অবভিয়াসলি বিড়ালের মধ্যে তাকায় বলি আমরা কি কালো বিড়াল। তাহলে দুইটা পদকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়নি, যার ফলে এটা দ্বন্দ্ব না। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি কুকুর বিড়াল, ভাই কুকুরের এক্সাম্পল কেন আনছি? পেপার একটু আগে খুলছিলাম ফেসবুক, বাংলাদেশে এত কুকুর প্রেমী আছে জানতাম না, বুঝছেন? শুধু মানুষ প্রেমী নেই, কুকুর বিড়াল। আচ্ছা, কুকুর বিড়ালের মধ্যে কয়টা নাউন আছে দেখেন তো? কুকুর একটা নাউন, বিড়াল একটা নাউন। মানে এখন বলেন তো কুকুরের মধ্যে কি বিড়াল আছে? বিড়ালের মধ্যে কি কুকুর আছে? না, কারো মধ্যে কেউ নাই, দুইটাই আলাদা আলাদা এবং দুইটার অর্থকেই প্রাধান্য দিচ্ছি, তার মানে এটা দ্বন্দ্ব সমাস। আমার কথাটা কি বুঝতে পারছেন? যদি এভাবে করা হয়, দেখেন নীল আকাশ, নীল আকাশ, এটা কি দ্বন্দ্ব হবে? হবে না, কারণ নীল আকাশের মধ্যে আমরা প্রায়োরিটি দিচ্ছি আকাশকে, এটা হচ্ছে না। কিন্তু আমি যদি বলি আকাশ বাতাস, এটা হবে কিনা? হ্যাঁ, এটা হবে। কেন? আকাশের মধ্যে যেমন বাতাস নেই, বাতাসের মধ্যেও কি নেই? আকাশ নাই। বুঝা গেছে বিষয়টা? উভয় পদের অর্থ প্রধান বলতে কি বুঝাচ্ছি, যে উভয় পদ দিয়ে আমরা আলাদা আলাদা ইয়াকে বুঝাবো। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমার বারবার কিন্তু ধ্বনি পরিবর্তনের কোশ্চেন মনে আসতেছে। ধ্বনি পরিবর্তনের এক্সাম নিবেন মনে হয় সামনে, ঠিক না? খবর আছে, এক্সাম দেখেন, পরীক্ষার এক একটা অ্যান্সার করবেন আর আমার নামের নাম মনে হইব। ক্লিয়ার? নাম্বার 2, কোন পদের অর্থই প্রধান না, কোন পদের অর্থ প্রধান না। লেখেন বহুব্রীহি সমাস, কোন পদের অর্থই প্রধান না। আচ্ছা, কিভাবে আমরা দেখবো কোন পদের অর্থই প্রধান না? মানে সমাসবদ্ধ শব্দে যেগুলো দেওয়া থাকবে এগুলো একটার অর্থ প্রাধান্য না। যেমন আমি বললাম দেখেন গায়ে হলুদ। আচ্ছা, গায়ে হলুদের ব্যাস বাক্যটা কি বলেন তো? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয়
যে অনুষ্ঠানে, ঠিক না? এটাই তো গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখন আপনারা বলেন তো এখানে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কাকে, গাকে, হলুদকে, নাকি অনুষ্ঠানকে প্রায়োরিটি দিচ্ছেন? অবভিয়াসলি আমরা অনুষ্ঠানটাকে আসলে প্রায়োরিটি দিই, কারণ আমাদের হলুদ কিন্তু মাখা হয় আসলে গালে, আর হলুদের জায়গায় যদি মরিচ লাগান তারপরে কিন্তু অনুষ্ঠানের নাম কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু দেখেন তো অনুষ্ঠান শব্দটা কি এখানে আছে? নাই। তার মানে কি বলতেছি, কোন পদের অর্থই প্রধান না। আরেকটা ওয়ার্ড দিই, যেমন বললাম কোলাকুলি। কোলাকুলির ব্যাসবাক্যটা কি? কোলে কোলে যে মিল, কোলে কোলে যে মিল, সরি, কোলে কোলে যে মিল। এখন বলেন তো উদ্দেশ্য তার কোনটা, কোল কোল না মিল? অ্যান্সার হবে মিলটা উদ্দেশ্য। আসলে কোলের সাথে কোল লাগানো সম্ভব না, কোরবানি ঈদের আমরা ঈদের মধ্যে করি, বুঝছেন, বুকাবুকি হয় আর কি, গলাগলি হয়। এখন দেখেন উদ্দেশ্য কোনটা, মিলন, কিন্তু মিলন শব্দটা কি এখানে আছে? নাই। বুঝতে পারছেন কি বিষয়টা? বহুব্রীহিটা কোন পদের অর্থ কি না, প্রধান না। ক্লিয়ার? আচ্ছা, মাক বুঝলাম না। আচ্ছা, ঠিক বুঝলাম না, কি বলছেন? এমএটি বুঝে ফেললাম। আচ্ছা, একটু ওয়েট করেন না, আমরা এখনো ভূমিকায় আছি। দেওয়ান সবুর একটু ওয়েট করেন, আমরা এখনো ভূমিকায় আছি। নাম্বার 3, পূর্ব পদের অর্থ প্রধান। এটা লেখেন, পূর্ব পদের অর্থ প্রধান, এটা হচ্ছে অব্যয়ভাব। পূর্ব পদের অর্থ প্রধান হলে সেটাকে হচ্ছে, ও সবাইকে মিউট করে দিতে বলতেছে, সবাই মনে হয় মিউট নাই। পূর্ব পদের অর্থ যদি প্রধান হয় সেটাকে আমরা বলবো অব্যয়ভাব সমাস। পূর্ব পদ, যেমন আমি একটা এক্সাম্পল লিখি, যেমন বলে হা ভাত। হা ভাতের ব্যাস বাক্যটা কি? ভাতের অভাব। এই যে আমরা মানে পূর্বপদ পরপদের কথা বলতেছি, এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দের পূর্বপদ পরপদ। এখন দেখেন তো ভাতের অভাবে হাইলাইট করতেছি কোনটা, হা শব্দটাকে হাইলাইট করতেছি না? সেম, হা ভাত, ভাতের অভাব। আর একটা ওয়ার্ড দিই, যেমন আমরা ওয়ার্ড লিখলাম দুর্ভিক্ষ। দুর্ভিক্ষর ব্যাস বাক্যটা হচ্ছে ভিক্ষার অভাব, মানে অবস্থা এত খারাপ যে ভিক্ষা দেওয়ার মতো লোক নাই, এটাকে বলা হচ্ছে দুর্ভিক্ষ। এখন বলেন তো ভিক্ষার অভাব উদ্দেশ্য কোনটা, ভিক্ষা না অভাব? অভাবটা উদ্দেশ্য, আর অভাবের প্রতিশব্দ এখানে কোনটা গেছে, দু। তো এখানে বুঝাচ্ছে কি যে পূর্বপদ পরপদ দ্বারা বুঝাচ্ছে কি আমরা সমাসবদ্ধ শব্দের পূর্বপদ পরপদ, ব্যাস বাক্যের পূর্বপদ পরপদ না কিন্তু। তার মানে কি বললাম, পূর্বপদের অর্থ প্রদান, সেটা হচ্ছে আমাদের কি হবে বলেন, অব্যয়ভাব সমাস। 4, পরপদের অর্থ প্রধান। পরপদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান, এটা হচ্ছে দ্বিগু কর্মধারয় তৎপুরুষ। লিখে নেন, শেষ। দ্বিগু, যেমন দেখেন চৌরাস্তা, আমরা কিন্তু হাইলাইট করি রাস্তাকে, বুঝতে পারছেন? নীল আকাশ আমরা হাইলাইট করি আকাশকে, ঘি ভাজা হাইলাইট করি ভাজাকে। এটা এই চারটা জিনিস বুঝতে পারছেন? এই চারটা বিষয়ের মধ্যে আমরা 6টা বিষয় নিয়ে আসছি, 6টা সমাস। আপনারা এবার বলেন তো দ্বন্দ্ব সমাসের বিপরীত কোন সমাস? দ্বন্দ্ব সমাসের বিপরীত কোন সমাস একটু বলেন তো। হ্যাঁ রাইট, বহুব্রীহি সমাস। তবে এটা হচ্ছে বেসিক্যাল ডিও। এখন সাধারণ কর্মধারয় সমাসের একটা স্ট্রাকচার আছে যেখানে আবার পরপদের অর্থ প্রধান পায় না। এটা হচ্ছে জেনারেলি মোটামুটি এটার মধ্যে সবকিছু চলে আসছে। এখন আপনি যদি কোশ্চেন করেন চালাক চতুর, স্যার চালাক চতুরের মধ্যে কোনটার প্রাধান্য পাইছে? ভাই দুইটাই প্রাধান্য পাইছে। প্রাধান্য পাওয়া বলতে বোঝা হচ্ছে চালাক বলতে একজনকে বুঝাচ্ছে, চতুর বলতে আরেকজনকে বুঝাচ্ছে, এটাকে আমরা বুঝাচ্ছি প্রাধান্য পাওয়া। আসলে চালাক চতুর তো একটা অ্যাডজেক্টিভ, এটা কার ক্ষেত্রে ব্যবহার হয়? কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা জেনারেলি। সাধারণ কর্মধারয়ের মধ্যে কিন্তু আবার পরপদের অর্থ প্রধান হয় না, যেটা আমরা বিস্তারিত আলোচনা করব সামনে। তাহলে এবার মুছে ফেললাম, এবার আমরা মেইন পড়ায় যাচ্ছি। এতক্ষণ আমরা ভূমিকা নিয়েছিলাম, এবার আমরা মেইন পড়ায় যাচ্ছি।
মুছে ফেললাম। আচ্ছা, আগে একটা কোশ্চেন করি। গত ক্লাস যে করাইলাম আমরা ধ্বনি পরিবর্তন, আপনারা কি কেউ প্র্যাকটিস করছেন ধ্বনি পরিবর্তন? হ্যাঁ, যে চালাক সে চতুর। ধ্বনি পরিবর্তন কেউ প্র্যাকটিস করছেন? কোনো সমস্যা বের হয় নাই? কি বলেন, এত ভালো হয়ে গেছেন? একটা টপিক করা ফেলছে আর কোনো সমস্যা নাই? আচ্ছা, তো সমস্যা বের হলে ভালো হইতো, ধাক্কা খেলে পাক্কা হয়। ভেরি গুড, আপনার প্রবলেম আছে। এই যে কিছু করার নাই, আপনার যে প্রবলেমটা আছে খায়রুল ইসলাম, আপনি দয়া করে ক্লাস শেষে আমাকে বলবেন। ক্লাস শেষে 10 মিনিটের কথা আছে না, এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমারে বলবেন, ঠিক আছে? আর যদি আমি 10 মিনিটে সলভ না করতে পারি তাহলে আপনি ছবি পাঠাবেন, আমি সলভ করে দিব। ওকে? আর কারো কোনো সমস্যা নেই? আচ্ছা, শুরু করি আমরা। দ্বন্দ্ব সমাস। সমাসের পরিভাষায় দ্বন্দ্ব মানে কি? কোশ্চেন। সমাসের পরিভাষায় দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে মিলন হইতে পারে, দ্বন্দ্ব মানে বিরোধ হইতে পারে, দ্বন্দ্ব মানে সমার্থক হইতে পারে, অনেক কিছু। কারণ যত টাইপের দ্বন্দ্ব সমাস আছে সবই মিনিং হচ্ছে দ্বন্দ্ব এখানে। হ্যাঁ, আচ্ছা, দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচারটা একটু দয়া করে লিখে নেন। নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, আর অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ। এই যে এখানে একটা খুবই সতর্কতার বিষয় হচ্ছে, একটা আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে এভাবে দেওয়া আছে, ব্যাস বাক্যে ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস হবে, এভাবে পড়েন না। কারণ পরীক্ষার হলে আপনাকে ব্যাস বাক্য দেওয়া থাকবে না, ব্যাস বাক্য আপনাকেই করে নিতে হবে, ঠিক আছে? নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ, ব্যক্তি বা বস্তু দুটি হবে, শেষ। সবগুলো দ্বন্দ্ব সমাস এটার মধ্যে পড়ে গেছে। নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ, ব্যক্তি বা বস্তু কয়টা হবে বললাম? দুইটা হবে। নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ, ব্যক্তি বা বস্তু দুটো হবে। আচ্ছা, এবার আপনারা বলেন তো, আমি একটা শব্দ লিখলাম দুধ চা। দুধ চা, এটা দ্বন্দ্ব সমাস হবে কিনা দেখি, পারেন কিনা? দুধ চা, বা আরেকটা ওয়ার্ড লিখলাম আম দুধ। বলেন, এই দুইটা দ্বন্দ্ব সমাস হবে কিনা? আচ্ছা, প্রিয়াঙ্কা মোর, আচ্ছা, শিওর। আচ্ছা, নূরজাহান আক্তার, আপনি ব্যাখ্যা করেন তো কেন হবে না? নূরজাহান আক্তার, সানিয়া পারভিন, আপনিও ব্যাখ্যা করেন। যারা বলতেছেন না তারা ব্যাখ্যা করেন দয়া করে, কেন হবে না? জি, কেউ ব্যাখ্যা করবেন না? ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, রায়না ইসলাম, রাইট। নূরজাহান আক্তার এবং রায়না আক্তার, রাইট। কারণ দুধ চা বলতে কিন্তু আমরা এক কাপে দুধ আর এক কাপে চা খাই না, কিন্তু আমরা এটাকে মিক্স করে খাই, দুইটাকে আমরা এক করে খাই। তাহলে কিন্তু এটা দ্বন্দ্ব সমাস হচ্ছে না। কারণ দ্বন্দ্ব সমাসের জন্য দুইটারই আলাদা অস্তিত্ব থাকতে হবে, দুইটা কি সেম। আম দুধও কিন্তু সেম, দুধের সাথে আম মিশ্রণ করে খায় না, ঠিক আছে? এখানে উভয় পদের অর্থ প্রধান না। ভেরি গুড। ও আগে ক্লাস করছি, দুধ মিশ্রণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন কি বিষয়টা কি বুঝতে পারছেন? সেম। আমি যদি এটা বলি সাদা কালো মার্কার, এটাও কিন্তু হবে না, কারণ সাদা মার্কার কালা মার্কার দুইটা দিয়ে কিন্তু একটাকে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি এভাবে বলি, দেখেন ভাই বোন, কথা কথা লিখলাম ভাই বোন। এবার দেখেন তো ভাইটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? ভাইও নাউন, বোনও নাউন, আর দুইটা নাউন দিয়ে কয়জনকে বুঝাচ্ছে? দুইজনকে বুঝাচ্ছে, তাহলে দ্বন্দ্ব সমাস। বা আমি শুধু লিখলাম সাদা কালো, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। কেন? সাদা একটা অ্যাডজেটিভ, কালো একটা অ্যাডজেটিভ, ঠিক আছে? এখন আমরা যদি কোথাও অ্যাডজেটিভ দুইটা ব্যবহার করে যদি একই অর্থ প্রাধান্য দিই, সেটাও কিন্তু দ্বন্দ্ব হবে না। যেমন আমি লিখলাম, কি দেওয়া যায় বলেন? চালাক চতুর, আপনাদের কথা অনুসারে চালাক চতুর।
এখন দেখেন চালাক চতুর শব্দের মধ্যে দুইটা অ্যাডজেক্টিভ, কিন্তু সাধারণত আমরা এটা ব্যবহার করি একজনের ক্ষেত্রে, এই জন্য কিন্তু এটা দ্বন্দ্ব হবে না। সমাসের অনেক কিছু ডিপেন্ড করবে হচ্ছে ব্যবহারের উপরে। বুঝতে পারছেন বিষয়টা? সমাসের অনেক কিছু ডিপেন্ড করবে হচ্ছে ব্যবহারের উপরে। দ্বন্দ্ব সমাসটা কি বুঝতে পারছেন? যেখানেই যান না কেন, যেমন আমি বললাম দেখেন সৈন্য সামন্ত। সৈন্য মানে তো বুঝছেন সেনা, সামন্ত মানে হচ্ছে জমিদার মানে মালিক, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস, সৈন্য ও সামন্ত। সেম আরেকটা ওয়ার্ড লিখলাম ওষ্ঠাধর। ওষ্ঠাধর, ওষ্ঠ মানে হচ্ছে কি জানেন? ওষ্ঠ মানে উপরের ঠোঁট, আর অধর মানে হচ্ছে নিচের ঠোঁট। ওষ্ঠ ও অধর দ্বন্দ্ব সমাস, উপরের ঠোঁট নিচের ঠোঁট। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বিষয়টা? আচ্ছা আবুল খাবির, আচ্ছা আবুল খায়ের বুঝলাম না, ফাহাদ কি বলতে যাচ্ছেন বলেন। ফাহাদ, আপনারা কি স্ট্রাকচারটা কি বুঝতে পারছেন? নাউন প্লাস নাউন আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, যেখানেই যান না কেন এইটাই স্ট্রাকচার, এইটাই নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, কিন্তু ব্যক্তি বা বস্তু কয়টাকে বুঝাইতে হবে? দুইটাকে বুঝাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের 9-10 এর বই অনুসারে দ্বন্দ্ব সমাসের অনেক প্রকার ভেদ আছে। দ্বন্দ্ব সমাসের দরকার নেই এত প্রকার ভেদ জানা, বেসিক যে প্রকারগুলো আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? ওষ্ঠাধর কিভাবে দেখেন, ওষ্ঠ মানে হচ্ছে উপরের ঠোঁট, অধর মানে হচ্ছে নিচের ঠোঁট। এই যে উপরের ঠোঁট নিচের ঠোঁট, এটাই ওষ্ঠাধর। ঠোঁটের দুইটা পার্ট না, ওইটাই বলতেছি আমরা। বুঝতে পারছেন কি আলামিন? আচ্ছা, এবার দেখি আমরা দ্বন্দ্ব সমাসের একটা প্রকার অলুক। অলুক আসলে কাকে বলো? অলুক বলা হয় হচ্ছে বিভক্তি যুক্ত নাম শব্দকে। বিভক্তি যুক্ত নাম শব্দকে কিন্তু অলুক বলে, এটা আমরা জানি। হ্যাঁ, কাপড় চোপড় হবে, হবে কাপড় চোপড়ও হবে, নো প্রবলেম। কাপড় চোপড় কেন হবে একটু ওয়েট করেন, বলতেছি। কারণ এটাকে বলে প্রায় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক দ্বন্দ্ব, কাপড় চোপড়, ঘর বাড়ি, টাকা পয়সা, ভাত টাত, এগুলো সব দ্বন্দ্ব সমাস। এটা প্রায় সমার্থক। সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ অলওয়েজ দ্বন্দ্ব। সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ যদি বাক্যে ব্যবহার না হয় অলওয়েজ দ্বন্দ্ব। বিভক্তিযুক্ত নাম শব্দকে অলুক বলে। হ্যাঁ, এবার দেখি আমরা একটা শব্দ, যেমন লিখলাম হাতে পায়ে। এবার দেখেন হাতে পায়ের মধ্যে যেহেতু হাত একটা নাউন, পা একটা নাউন, দুইটাই কিন্তু নাউন, তাহলে দুইটা নাউন দুইটা অঙ্গকে বুঝাচ্ছে, তার মানে এটা দ্বন্দ্ব হয়ে গেছে বাস নিশ্চিন্তে। দেখেন তো এই যে একটা এ আছে, এই যে একটা এ আছে, বিভক্তি আছে না? বিভক্তি থাকার কারণে এটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। বুঝা গেছে বিষয়টা? সেম আমরা লিখলাম তেলে বেগুনে। তেলে বেগুনে। এবার দেখেন তো তেল আর বেগুন দুইটা আলাদা আলাদা বিষয় কিনা, তার মানে এটা দ্বন্দ্ব হয়ে গেছে। কিন্তু দেখেন তো একার একার, তার অলুক দ্বন্দ্ব। কি বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝিতে পারিয়াছেন? অলুক দ্বন্দ্ব। এবার আপনারা বলেন তো সহজ একটা কোশ্চেন, ছেলে মেয়ে কোন সমাস? ছেলে মেয়ে, জি বলেন। যারা আগে ক্লাস করছেন এরা বলা দরকার নেই। ছেলে মেয়ে, ধরা খাইছেন, সোহাগ হোসেন রাইট, দেওয়ান সবুর রাইট। সোহাগ, এখানে ছেলে মেয়ের মধ্যে তো কোনো বিভক্তি যোগ হয় নাই, ছেলে মেয়ের মূল শব্দের মধ্যে তো একার রয়ে গেছে। বুঝতে পারছেন কি বিষয়টা? মিলনার্থক দ্বন্দ্ব। আচ্ছা ঠিক আছে, যা মনে করেন। আচ্ছা, সোহাগ হোসেন বুঝতে পারছেন কি আপনার ভুলটা কোথায় হয়েছে? আশা করি বুঝতে পারছেন। ছেলে মেয়ের মধ্যে কোনো বিভক্তি যোগ নাই, বিভক্তি ছাড়াই কিন্তু এটা। হ্যাঁ, আচ্ছা এরপর আসি আমরা। আরে বিপরীত, 2 নম্বর হচ্ছে আমাদের আরেকটা দ্বন্দ্ব, এটাকে বলা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কাকে বলে? দুইয়ের অধিক সমাসবদ্ধ শব্দ। দুইয়ের অধিক সমাসবদ্ধ শব্দ হলে সেটাকে আমরা কি বলবো? বহুপদী দ্বন্দ্ব।
যেমন আমি বললাম দেখেন সাহেব, বিবি, গোলাম, বুঝছেন? সাহেব, বিবি ও গোলাম শেষ। সেম আমরা বললাম রাজ্য, জায়া, জননী, দেখছেন শেষ হয়ে গেছে। রাজ্য, জায়া, জননী। দুইয়ের অধিক সমাসবদ্ধ শব্দ যদি তৈরি হয় তাহলে সেটাকে না, ছেলে আর মেয়ের মধ্যে তো কোনো বিভক্তি নাই, তো কিভাবে? অন্যটা অ্যান্সার দিয়ে দেন তো। দুইয়ের অধিক যদি সমাসবদ্ধ শব্দ হয় তাহলে সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব। শেষ, দুইয়ের অধিক। এটা রাজ্য, জায়া, জননী, ছেলে মেয়ে, চোখ কান মুখ এই টাইপের। এরপর দেখি আমরা নাম্বার 3, এটাকে বলা হয় হচ্ছে আপনার এক শেষে দ্বন্দ্ব। এক শেষে দ্বন্দ্ব, এক শেষে দ্বন্দ্ব কি জানেন? এটা আমি ইয়াদ লিখে দিচ্ছি। যে দ্বন্দ্ব সমাসে সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ ও ব্যাসবাক্যের মধ্যে, ব্যাসবাক্যের মধ্যে শাব্দিক মিল থাকে না। মানে এক কথায় প্রকাশ করে দিয়ে যে দ্বন্দ্ব সমাসের মধ্যে সমাসবদ্ধ শব্দে কি, সমাসবদ্ধ শব্দ আর ইয়ার মধ্যে কি হয় না, কোনো শাব্দিক মিল থাকে না। একটু ভালো করে বুঝে নিই আমরা। যেমন কথার শাব্দিক মিল থাকবে না বলতেছি, অর্থ নিয়ে কথা বলতেছি না। কথার কথা আমি লিখলাম দম্পতি। আচ্ছা, দম্পতি শব্দের ব্যাসবাক্যটা কি বলেন তো? জায়া ও পতি, এটা আমরা জানি। অথচ দেখেন শব্দ কিন্তু এখানে জায়া নাই, এখানে দম। বলা দরকার ছিল কি দম ও পতি, কিন্তু বলতেছি কি আমরা জায়া ও পতি। বুঝতে পারছেন কি বিষয়টা, কিভাবে পার্থক্য হলো? সেম আমি যদি এভাবে লিখি আমরা, দেখেন আমরা, অথচ ব্যাসবাক্য করতেছি আমি, তুমি, সে। দেখেন তো শাব্দিক কি মিল আছে এগুলোর মধ্যে? অর্থর মিল আছে, শাব্দিক মিল কিন্তু নাই। ফর এক্সাম্পল আমি বললাম শরবত। শরবত কি হবে বলেন? শরবত চিনি, পানি, লেবু। শরবত চিনি, পানি ও লেবু, এটাই হচ্ছে শরবত। কি বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝতে পারছেন? এই তিনটা সমাস বুঝা গেছে বিষয়টা। এক শেষে দ্বন্দ্ব, এক শেষে দ্বন্দ্বের মধ্যে শাব্দিক মিল থাকে না, আর বহুপদী দ্বন্দ্বের মধ্যে শাব্দিক মিল থাকবে, বাকিগুলোর মধ্যেও মিল থাকবে। ওকে জি, বলেন, কোনো কথা থাকলে বলেন। বুঝছেন? আচ্ছা, আপনারা অনেকে মনে হয় ডিউটি সেরে এসে পরে ক্লাসে বসেন। বাপ রে বাপ, আল্লাহ আপনাকে এনার্জি আরো বাড়ায় দিক। কোনটা বুঝেন নাই সেটা বলতে হবে প্লিজ। আলামিন, শেষেরটা বুঝেন নাই। শেষেরটা বলতে গিয়ে এই যে আমরা দম্পতি, দেখেন কথার কথা আমি বললাম যে দেখেন এইভাবে দম্পতি, দম্পতি শব্দের ব্যাসবাক্য কি জায়া ও পতি। জায়া ও পতি মানে স্ত্রী ও স্বামী। এখন দেখেন এখানে শব্দটা ব্যবহার হয়েছে জায়া, অথচ এখানে ব্যবহার হয়েছে দম। দুইটা কি এক? দুইটা কিন্তু এক না। দেখছেন, আমি এখানে বলতেছি শাব্দিক মিল থাকবে না, শাব্দিক মিল। অর্থগত মিল তো থাকবেই। সেম আমি বললাম শরবত। শরবত, এখানে শরবত কিভাবে গঠিত হয়? চিনি, পানি, লেবু দিয়ে শরবত গঠিত হয়। এখন দেখেন তো চিনি, পানি, লেবু এগুলোর সাথে কি শাব্দিক মিল আছে? শাব্দিক মিল নাই, অর্থগত মিলটা আছে। এটাই আমরা বলতেছি এক শেষে দ্বন্দ্ব। মানে অনেকটা এক কথাতেই অনেক কিছু প্রকাশ করে দেওয়া হবে, একটা কথাতেই অনেক কিছু প্রকাশ করে দেওয়া হবে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? আলামিন বুঝছেন? আচ্ছা, আমরা তো ব্যাস বাক্য নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি সমাসবদ্ধ শব্দ নিয়ে। আপনি ও দেন, এবং দেন, আর দেন, যা ইচ্ছা দিতে পারেন, কোনো ব্যাপার না। অলুকের মাঝে কেন, আপনি যে কোনো কিছুর মধ্যে ছেলে মেয়ে, ছেলে ও মেয়ে দিবেন না, রাত দিন, রাত ও দিন দিবেন না, দেন। আমরা আলোচনা করতেছি সমাসবদ্ধ শব্দ নিয়ে, ব্যাস বাক্য নিয়ে না। ওকে, আসেন এবার একটা জিনিস বলি। যেমন দেখেন ছেলের বিপরীত কি আপনারা বলেন তো? ছেলের বিপরীত হচ্ছে মেয়ে। আচ্ছা, রাতের বিপরীত কি বলেন তো? রাতের বিপরীত হচ্ছে দিন। সেম। আয়ের বিপরীত কি বলেন? আয়ের বিপরীত হচ্ছে ব্যয়। আচ্ছা, এবার আপনারা বলেন তো দার বিপরীত কি?
দার কোনো বিপরীত নাই, কারণ দাঁত স্টিলের তৈরি, খুমড়া আমরা বলি, ঠিক না? সেম সাপের বিপরীত কি? সাপ বেজি। হীরার ইয়া কি দেখেন? কাঁচ। মূলত দেখেন এই যে এগুলো হচ্ছে শত্রুতা বুঝাচ্ছে, শত্রুতা। এই জন্য আমরা এটাকে বলতেছি বিরোধ, বিরোধার্থক দ্বন্দ্ব। আর এগুলা হচ্ছে বিপরীত, এগুলা কোনো শত্রুতা বুঝাচ্ছে না, এগুলা কোনো শত্রুতা বুঝাচ্ছে না। বুঝতে পারছেন কি বিষয়টা? যদি শত্রুতা বুঝায় তাহলে সেটাকে আমরা বলবি বিরোধ, আর যদি শত্রুতা না বুঝায় তাহলে সেটাকে আমরা বলবো কি? বিপরীত। শব্দ বুঝে আপনাকে এটা করতে হবে, ঠিক আছে? তাহলে এবার আপনারা বলেন হাসিনা খালেদা কি হইতে পারে বলেন? হাসিনা খালেদা, আমি এমনি দুইজন মহিলার নাম বলছি, আপনারা আবার কি মনে করেন? হ্যাঁ, বিরোধার্থক দ্বন্দ্ব। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক লেখাপড়ার স্টুডেন্টের মধ্যে অনেক সময় বিরোধার্থক দ্বন্দ্ব হয়ে যায় নাকি, কি বলেন? বুঝা গেছে? এবার আপনাদের প্রতি কোশ্চেন, আপনারাই বলেন তো স্বর্গ নরক কি হইতে পারে? স্বর্গ নরক রাইট, ধরতে পারছেন। স্বর্গ নরক সূত্র অনুসারে বিপরীতার্থক দ্বন্দ্ব হওয়ার কথা, স্বর্গ নরক। কিন্তু কোন কারণে 9-10 এর বইয়ের মধ্যে এটা বিরোধ লেখা রাখছে, কিচ্ছু করার নাই। এটা বলতে হবে, ওটা ভুল, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে বা ওনার ভুল হয়েছে, খুব বলাটা স্বাভাবিক, ভুল হইতেই পারে, মানুষ যেহেতু, ঠিক আছে? অথচ 9-10 এর বইয়ের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে বাংলা ব্যাকরণের বাইবেল, মুখস্থ করো বা শেষ, এটা আর এডিট করা যাবে না। স্বর্গ নরক কি কোনো শত্রুতা বুঝাচ্ছে? কোনো শত্রুতা তো বুঝাচ্ছে না, ঠিক না? তাহলে এটা কোনোভাবেই আসলে বিরোধ হয় না, এটা হয় আসলে বিরোধার্থক দ্বন্দ্ব। কিন্তু আমরা সমস্যা কি জানেন? কোনো একটা ভুলরে আমরা হালাল করতে গিয়ে আরো 50টা হারাম নিয়ম বর্ণনা করি, ঠিক আছে? ওই ভুলটারে সঠিক প্রমাণ করতেই হবে, যত লেখকের বাণিজ্য চলে যাবে, এই টাইপের অবস্থা। আপনারা তো সবাই ইউনিভার্সিটিতে পড়ছেন, সবাই বড় বড় জায়গা, জানি না ডাক্তারদের কথা ভিন্ন। আমরা জেনারেলি যারা পড়ছি আল্লাহর রহমতে আমরা কত অ্যাসাইনমেন্ট জমা দিছি, পরবর্তী ওই সমস্ত অ্যাসাইনমেন্ট জমা করে স্যার একটা বই বের করে দিচ্ছে, শেষ, ওনার নামে বই হয়ে গেছে। আচ্ছা, বুঝছেন দ্বন্দ্ব কি? বুঝতে পারছেন? প্রত্যেকদিন এক্সাম? আপনাদের ডাক্তারদের কথা ভিন্ন, ডাক্তাররা মানুষ না, মহামানব। কোনটা বুঝলাম না এইগুলার, এই আইটেম একবার বলেন। স্বর্গ নরক তো বিপরীত হবে, ঠিক না? স্বর্গ নরক আপনারাই তো বলতেছেন। ও, আমার নাম ও বাড়ি কোথায়? আচ্ছা, আমার নাম ওমর ফারুক, দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলা, থাকি ঢাকায়। এই আপাতত একটু কি স্বর্গ নরক বিপরীতার্থক, বুঝতে পারছেন বিষয়টা? আপনাদের ডেইলি এক্সামের নাম আইটেম কি আমি জানি না, মুছে ফেললাম। আচ্ছা, আচ্ছা, নাম্বার 2, এক্সাম সম্পর্ক বিষয়গুলো হোয়াটসঅ্যাপে ইয়া করবেন, হ্যাঁ, এখানে না। এটা কি এক্সামের জায়গা নাকি? দ্বিগু সমাস। আচ্ছা বলেন তো দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রধান? দ্বিগু সমাসে, দ্বিগু সমাসে হচ্ছে আমরা জানি পরপদের অর্থ প্রধান। মনে রাখবেন দ্বিগু সমাসের ক্ষেত্রে মাস্ট সংখ্যা ছাড়া কখনোই দ্বিগু সমাস হবে না। সংখ্যা, আর 2 নম্বর হচ্ছে ব্যাস বাক্যের সমাহার, ব্যাস বাক্যের সমাহার শব্দটি হবে। এটাকে যদি আমরা ইয়ার ভাষায় লিখি তাহলে কিভাবে হবে? সংখ্যা প্লাস নাউন ইজ ইকুয়াল টু সমাহার। সংখ্যা প্লাস নাউন মানে পূর্ব পদের সংখ্যা হবে, পরবর্তী পদের নাউন হবে, আর ব্যাস বাক্য সমাহার হবে, ঠিক আছে? কাপড় চোপড় আলানো বললি, ওই সময় তো বলেই দিলাম, কাপড় চোপড়, টাকা পয়সা, ভাত টাত, এগুলো সব দ্বন্দ্ব সমাস, সব। বুঝতে পারছেন বিষয়টা? সমার্থক শব্দ, প্রায় সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলা সব দ্বন্দ্ব সমাস। কাপড় বলতে আমরা যে জিনিসটাকে বুঝাই, চোপড় বলতেও আমরা তাই বুঝাই। বুঝতে পারছেন? চোপড়ের কোনো অর্থ নাই,
এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মানে কথার পৃষ্ঠে কথা চলে আসার মতো, ভাতটাত এই টাইপের। এগুলা সব দ্বন্দ্ব সমাস। এগুলার অনেকগুলো প্রকারভেদ আছে। শুনেন, এই প্রকারভেদগুলো আসলে বেসিক্যালি কোনো প্রকার না। বিপরীতার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব, অস্থিবাচক দ্বন্দ্ব, এরকম অনেক বানানো যাবে। মূলত প্রকার হচ্ছে ওই তিনটা: অলুক, এক শেষে দ্বন্দ্ব, আর হচ্ছে আপনার কি জানি বলে এটাকে, বহুপদী দ্বন্দ্ব। এইটাই হচ্ছে মূলত প্রকার। বুঝতে পারছেন কি বিষয়টা? ব্যাস বাক্যের সমাহার শব্দটি হবে। আর একটা কথা এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা তৃতীয় পদকে বুঝাবে না। দ্বিগু সমাস কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা তৃতীয় পদ মানে আদার্স কিছুকে বুঝাবে না দ্বিগু সমাস। আসলে আমরা এক্সাম্পল দেখি। আরেকটা বিষয় মনে রাখবেন, প্রপার নাউন কখনোই সমাস হয় না। প্রপার নাউন সেটা আলাদা বিষয়। আসেন, যেমন আমি লিখলাম, দেখেন নবরত্ন। আপনারা জানেন নবরত্ন কার কার আন্ডারে ছিল? আকবরের ছিল আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল। নব মানে কি আপনারা বলেন তো? নব মানে হচ্ছে নয়, রত্ন মানে রত্ন। তাহলে দেখেন কিভাবে করব, নয় রত্নের সমাহার, নয় রত্নের সমাহার। ঠিক আছে, সেম এখান থেকে যদি আমরা বলি পঞ্চগড়, কি হবে বলেন? পঞ্চগড়, পাঁচ গড়ের সমাহার। ওকে, বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝতে পারছেন যে দ্বিগু সমাস কি করবে? সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস নাউন। এখন এখান থেকে যদি আমরা কোশ্চেন করি, দেখেন ষড় ঋতু হয়ে গেছে, কিন্তু ষড় ঋতু কি হবে? ছয় ঋতুর সমাহার। সেম ষড় ঋতু থেকে আমরা কোশ্চেন করলাম ষড়যন্ত্র, ছয় যন্ত্রের সমাহার। ষড়যন্ত্র বিষয়টা কি বলি, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ছয় মাথা একত্র হয়েছিল তাকে পতন ঘটানোর জন্য। ওইখান থেকে শব্দটা প্রচলিত হয়ে গেছে ষড়যন্ত্র। ঠিক আছে, নবমানি নতুনও হয়, নবমানি নয়ও আছে। ঠিক আছে, হ্যাঁ, সাজিদ মির আপনার কথা, সানজিদা মির আপনার কথা ঠিক আছে। নবমানি নয়, নবমানি আবার নতুনও আছে। ঠিক আছে, নবান্ন বলি না আমরা, নবান্ন, দুইটাই রাইট। কোন সময় কোনটা করতে হবে সেটা হচ্ছে বড় বিষয়, বুঝার বিষয়। এটা কি বুঝতে পারছেন দ্বিগু সমাসের ইয়াটা? সহজ এক্সাম্পল ছিল না আপনাদের? চৌরাস্তা, চার রাস্তার সমাহার, বাচ্চা কালের এক্সাম্পল। আচ্ছা, তে মাথা, হ্যাঁ, তিন মাথার সমাহার। আচ্ছা, এখন এখানে একটা কথা আমি বলছি, দ্বিগু সমাস কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা তৃতীয় কোন পদকে বুঝাবে না। দ্বিগু সমাস কারণ যদি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা তৃতীয় কোন পদকে বুঝায় তাহলে সেটা বহুব্রীহি হয়ে যাবে। আসেন কিভাবে আমরা ধরবো, দেখেন খেয়াল করেন। হ্যাঁ, এগুলা মুছে ফেললাম। যেমন একটা শব্দ বললাম চৌচালা। আচ্ছা, আপনারা বলেন তো চৌচালা বলতে কি চারটা চাল একত্র করলে কি চৌচালা হয়? না, চৌচালা বলতে কিন্তু আমরা বিশেষ ধরনের ঘরকে বুঝাই, ঠিক না? বিশেষ ধরনের ঘরকে কিন্তু আমরা চৌচালা বলি, ঠিক না? সেম আমি বললাম সেতার। সেতার মানে কি তিনটা তার একত্র করে দিলেই হবে? না, সেতার বলতে কিন্তু আমরা বাদ্যযন্ত্রকে বুঝাই। দেখছেন? তাহলে আদার্স একটা পদকে কিন্তু হাইলাইট করতেছে, যার ফলে এগুলা একটাও দ্বিগু সমাস না, এগুলা একটাও দ্বিগু সমাস না। বুঝতে পারছেন কি বিষয়টা? সেম আমি যদি বলি শতায়ু, শতায়ু বলতে কাকে বুঝাচ্ছি? একজন লোককে বুঝাচ্ছি বা এমন বস্তুকে বুঝাচ্ছি যার 100 বছর হয়েছে, ঠিক না? সেম আমরা যদি আরো দেখি, এই যে চৌবাচ্চা, চৌবাচ্চা বলতে কি আপনার চারটা বাচ্চা একত্র হয়েছে বুঝান না, চৌবাচ্চা বলতে কিন্তু আমরা পাত্রকে বুঝাই। সেম এখান থেকে যদি বলে তেপায়া, তেপায়া বলতে কি আমরা তিন পার সমাহার বুঝাই না, তেপায়া বলতে কিন্তু আমরা বিশেষ ধরনের একটা বস্তুকে বুঝাই। বুঝা গেছে বিষয়টা? তার মানে যদি সমষ্টি বা সমাহারের অর্থটা দেয় তাহলে আমরা কি করব, সেটাকে দ্বিগু সমাসে রাখবো, অন্যথায় সেটা বহুব্রীহি সমাসে চলে যাবে। ওকে, এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার তৃতীয় পদ বুঝাবে না, এটাই। এই যে দেখেন, তৃতীয় পদকে বুঝানো, ব্যক্তি, বস্তু বা তৃতীয় পদ একই কথায়। চৌচালা চারকেও বুঝালো না, চালকেও বুঝালো না, বুঝালো ঘরকে, এটাই তৃতীয় পদ। বুঝতে পারছেন? তৃতীয় পদ দ্বিগু হবে না, তৃতীয় পদ দ্বিগু হবে না। তৃতীয় পদ তো বুঝাই হচ্ছে বহুব্রীহি সমাস। খেয়াল নেই আপনাদের? কোন পদের অর্থই প্রধান না,
কোন পদের অর্থই প্রধান না। এই যে এই জন্য তো এতক্ষণ দেখাইলাম বিষয়গুলা। সেতার দেখেন না, সেতার বলতে আমরা কাকে বুঝাচ্ছি? বাদ্যযন্ত্রকে বুঝাচ্ছি। নূরজাহান আক্তার, এই জন্যই তো আমরা দেখাইলাম সমস্ত পদের পর আপনাকে শব্দ দেখে নির্ণয় করতে হবে কি হচ্ছে না হচ্ছে শব্দ থেকে। কিন্তু আমি যদি বলি দেখেন শতাব্দী, শতাব্দী বলতে কি আপনি কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝান না। শতাব্দী বলতে আমরা 100 বছর একত্র হলে সেটা হয় শত অব্দের সমাহার। সপ্তাহ কিন্তু সেম না। তেপায়া দিগু হবে না, তেপায়া দিগু, তেপায়া বলতে টেবিলকে বুঝায় না, টেবিলকে। নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম তো করার কিছু নেই আমাদের, কি বলবেন? আচ্ছা, সাজিদুল ইসলাম বুঝছেন তৃতীয় পদকে বুঝাবে না দ্বিগুতে, এটা একটু বুঝছেন? এই যে এটাই তো বুঝালাম এতক্ষণ যে এইগুলা এগুলা তৃতীয় কোন পদকে বুঝাচ্ছে। যেমন আমি বললাম দেখেন দশানন, দশানন বলতে কিন্তু আসলে রাবণকে বুঝায়, রাবণ। ঠিক আছে। 10 গজি, 10 গজি একটা লাঠিকে বুঝায়, 10 গজি। একটু বহুব্রীহি পর্যন্ত ওয়েট করেন, বহুব্রীহি আসলে এটা বিস্তারিত পাবেন। বহুব্রীহি পর্যন্ত একটু ওয়েট করেন তমা। কোনটা দ্বিগুর ক্ষেত্রে বুঝি না, আরে এখানে কি লিখছি? দ্বিগু সমাস কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা পদকে বুঝাবে না, বুঝাবে না। যদি দ্বিগু সমাস, সে তার তিন তার আছে যার, দ্বিগু সমাস নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাবে না। যদি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাতো তাহলে দ্বিগু হবে না, তাহলে সেটা বহুব্রীহিতে চলে যাবে। সাজিদুল ইসলাম বুঝতে পারছেন? নির্দিষ্ট ব্যক্তি বস্তু আর তৃতীয় পদ একই কথাই। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা তৃতীয় পদ একই কথাই। হ্যাঁ, সেতার তো বহুব্রীহি। কারণ কি, সেতার কাকে বুঝাচ্ছে? বাদ্যযন্ত্রকে বুঝাচ্ছে। এই জন্য এটা দ্বিগু হবে না। এই দেখেন আমি না লিখছি না। বুঝছেন এবার? আচ্ছা, আমি 2-3 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, হ্যাঁ? আপনারা একটু ঠান্ডা হন, এরপর আমরা কর্মধারায় পড়বো।
কি লিখছে চলন জড়াই যাচ্ছে বুঝুন ধীরে চলতে বলতেছেন ধীরে ধীরে চল ঘোড়া আমি এখন আত্মরা নাকি আচ্ছা তাহলে এই দুইটা আমাদের গেল দ্বিগু আর কি কর্মধারয় সরি দ্বন্দ্ব এবার দেখি আমরা আমার মনে হয় যারা একটু আগে দেখে আসছেন তাদের জন্য বুঝতে একটু সুবিধা হচ্ছে আর যারা দেখে আসেন নাই তাদের জন্য একটু অসুবিধা হচ্ছে প্লিজ প্রত্যেকটা ক্লাসের আগে একটু দেখে আসেন কর্মধারয় কর্মধারয় সমাসটা 5 প্রকার লিখেন সাধারণ মধ্যপদলোপী উপমান উপমিত রূপক সাধারণ মধ্যপদলোপী উপমান উপমিত রূপক আজকে মধ্য বহুব্রীহি সমাস বুঝাবো না আজকে না আগামী ক্লাসে বহুব্রীহি সমাস সাধারণ মধ্যপদলোপী উপমান উপমিত রূপক আচ্ছা আমরা জানি জেনারেলি যে কর্মধারয় সমাসের কোন পদের অর্থ প্রধান থাকে কর্মধারয় সমাসের পরপদের অর্থ কিন্তু প্রধান থাকে এটা আমরা জেনারেলি জানি আসেন সাধারণ কর্মধারয় স্ট্রাকচার গুলো কি কি নাম্বার 1 লিখে নিতে পারেন আপনারা অ্যাডজেটিভ প্লাস নাউন সাধারণ কর্মধারয়ের ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে অ্যাডজেটিভ প্লাস নাউন ব্যাস বাক্যে হবে যে আর 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে নাউন প্লাস নাউন আর 3 নম্বর হচ্ছে অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ ব্যক্তি বা বস্তু একটি হবে এখানে ব্যক্তি বা বস্তু একটি হবে দয়া করে এটা আগে লিখে নেন তারপরে বুঝাচ্ছি দয়া করে এটা আগে লিখে নেন এটা শেষ ওকে আচ্ছা দেখেন কি বললাম আমরা প্রথমটা কি বললাম অ্যাডজেটিভ প্লাস নাউন আর ব্যাস বাক্যে কি হবে যে হবে ফর এক্সাম্পল আমি বললাম দেখেন নীল আকাশ আপনারা অনেকেই কোশ্চেন করেন যে আপনারা ব্যাস বাক্য করতে পারেন না ব্যাস বাক্য করার জন্য কোনো টেকনিক নাই আপনি সমাস জানলে অটোমেটিক্যালি ব্যাস বাক্য তৈরি হবে যেমন দেখেন নীল আকাশ এখানে অ্যাডজেটিভ কোনটা নীল আকাশ হচ্ছে নাউন তাহলে কি হবে নীল যে আকাশ শেষ নীল যে আকাশ হয়ে গেছে বুঝা গেছে বিষয়টা সেম আমরা যদি বলি ওই যে একটু আগে যে বললাম কালো বা 32তম বিসিএস আসছিল রাঙামাটি এখন দেখেন তো রাঙামাটি কোন সমাস আপনারাই বলেন রাঙামাটি রঙিন যে মাটি বা রাঙা যে মাটি কি হবে এটা অবশ্যই কর্মধারয় সমাস কারণ প্রথম অংশটা কি দেখতেছি আমরা অ্যাডজেটিভ পরের অংশটা আমরা কি দেখতেছি নাউন এখন আমরা যদি বলি মন্দ ভাগ্য সেম মন্দ ভাগ্যটাও কি হবে বলেন তো মন্দ যে ভাগ্য ক্লিয়ার বুঝতে পারছেন কি বিষয়টা বুঝতে পারছেন যে অ্যাডজেটিভ প্লাস নাউন হলে কি হবে সাধারণ কর্মধারয় যেমন বললাম বীর পুরুষ কথার কথা বীর পুরুষ এবার বলেন তো বীর পুরুষ কি হবে বীর যে পুরুষ নরমালি বীর যে পুরুষ বীর পুরুষ ওকে বুঝতে পারছেন কি বিষয়টা আচ্ছা 2 নম্বর কি দেখেন নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ আর এটার ব্যাস বাক্যটা কিভাবে হয় যা ড্যাশ তা অথবা যিনি ড্যাশ তিনি ব্যক্তির ক্ষেত্রে যিনি তিনি বস্তুর ক্ষেত্রে যা তা একটু ভালো করে বুঝি আমরা চেষ্টা করি যেমন সহজ এক্সাম্পল আমি লিখলাম জজ সাহেব এখন দেখেন তো জজ সাহেবের মধ্যে জজ একটা নাউন সাহেব একটা নাউন দেখছেন জজ একটা নাউন সাহেব একটা নাউন
দুইটা নাউন, কিন্তু বুঝাচ্ছি কয়জন ব্যক্তিকে? আমরা কিন্তু বুঝাচ্ছি একজন ব্যক্তিকে। তাহলে এটা কি হবে বলেন তো? যিনি জজ তিনি সাহেব। বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝতে পারছেন? যিনি জজ তিনি সাহেব। বা এইভাবে আমরা একটা বাক্য লিখতে পারি, দেখেন পাকা মিঠা, কথার কথা বললাম, পাকা মিঠা। এখন দেখেন পাকা মিঠা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি? সাধারণত এমন ফল যেগুলো, হ্যাঁ দেখেন ডাক্তার দেওয়ান সবুর, আমি কিন্তু ওইটা লেখার সময় বলছিলাম জেনারেলি হচ্ছে যে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রদান পায় জেনারেলি, কিন্তু সাধারণ কর্মধারের কিছু স্ট্রাকচারের মধ্যে কিন্তু পরপদের অর্থ না, দুইটাকেই প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, একটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। আমি কিন্তু প্রথমেই কিন্তু এই কথাটা বলছিলাম। পাকা মিঠা, তাহলে কি হবে দেখুন তো? যা পাকা, যা পাকা তাই মিঠা। কিন্তু আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে কাঁচা মিঠা। কাঁচা মিঠার ব্যাস বাক্যটা দেওয়া আছে হচ্ছে কাঁচা অথচ মিঠা, এইভাবে দেওয়া আছে কিন্তু, কাঁচা অথচ মিঠা। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, কারণ হচ্ছে দেখেন সাধারণত কাঁচা জিনিস কিন্তু মিঠা হয় না, এই জন্য ব্যাস বাক্যটা করা হচ্ছে কাঁচা অথচ মিঠা, মানে দুইটা বিপরীত ধর্মী অ্যাডজেক্টিভের কারণে কিন্তু এই ব্যাস বাক্যটা করা হয়েছে। বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝতে পারছেন? ওকে। এখন যদি বলি চোর ইমানদার, চোর ইমানদার, তাহলে কি দিবেন বলেন তো? চোর অথচ ইমানদার, শেষ। এভাবে তো দিবেন। দুইটা বিপরীত ধর্মী অ্যাডজেক্টিভের কারণে আমরা কিন্তু অথচ এই ওয়ার্ডটা আনি, কিন্তু সেম যদি হয় তাহলে কিন্তু আমরা এটা নিলাম। যেমন বললাম দেখেন শান্ত শিষ্ট, শান্ত শিষ্ট, তাহলে কি হবে বলেন তো? যিনি শান্ত তিনি শিষ্ট। অথচ যদি আমি এভাবে দিতাম শান্ত অভদ্র একজনের ক্ষেত্রে, তাহলে কি হইতো? শান্ত অথচ অভদ্র। ঠিক আছে, বুঝতে পারছেন তো কাঁচা মিঠাটা কেন এমন হয়েছে? বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এবার আপনারা বলেন তো প্লিজ, কি দিব আপনারা? দিলে মনে হয় সবই পারবেন। একটু পরে দি, দাঁড়ান, এখন মাথা খারাপ করাবো না। আচ্ছা কি লিখছেন? হ্যাঁ পাকা মিঠা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ না, আমি তো বলতেছি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। সোহাগ হোসেন পাকা মিঠা তো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, সমস্যা নেই তো কোনো। এই যে আমার 3 নম্বর সূত্র আছে না, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। কি বুঝছেন আপনারা? বুঝছেন? প্লিজ জানান। এই যে দয়া করে কিন্তু এই যে বালিশের শুয়া শুয়া মশারির তলে বসে বসে ক্লাস ধরে দেখে না, পিঠের হেলানটা ছেড়ে পরে ক্লাস দেখেন, পিঠের হেলানটা ছেড়ে। ওকে, আচ্ছা তাহলে আমাদের সাধারণ কর্মধারয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি। আরো ঝামেলা আছে, ঝামেলাটা একটু পরে সলভ করবো ঝামেলা। আচ্ছা এবার বলেন তো নীল দরিয়া কোন সময়? শান্তশিষ্ট ব্যাস বাক্যটা কি হবে বলেন তো? আচ্ছা দেখেন এটা বুঝেন নাই, যিনি শান্ত তিনি শিষ্ট। আচ্ছা শিমুল বিশ্বাস ভালো করে একটু বুঝে নেন। হ্যাঁ এখানে আমরা কি বুঝাচ্ছি? চোর ইমানদার। হ্যাঁ দেখেন কাঁচা জিনিস কি সাধারণত মিঠা হয়? মিঠা হয় না, এইটা একটা আশ্চর্যের বিষয়। এই জন্যই কিন্তু আমরা কি একটা আশ্চর্যজনক বলে কাঁচা অথচ মিঠা। আমরা বলি না আরে ভাই পোলাটা খুবই ভদ্র, ঠিক আছে, মারাত্মক লেভেলের চোর। দুইটা বিপরীত ধর্মী কিন্তু আমরা অ্যাডজেক্টিভ আনলে অথচ কিন্তু ওয়ার্ডটা ব্যবহার করি। এখন দেখেন চোর আর ইমানদার দুইটা কি সমান? চোর হলো নেগেটিভ, ইমানদার হলো পজিটিভ। চোর অথচ ইমানদার। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন কি এটা শিমুল বিশ্বাস? হ্যাঁ কাঁচা মিঠা তো কর্মধারয়। এই তিনটা কিন্তু সাধারণ কর্মধারয়ের স্ট্রাকচার, এই তিনটাই কিন্তু সাধারণ কর্মধারয়ের স্ট্রাকচার। ওকে, পুয়ার বাট অনেস্ট, রাইট? সোহাগ হোসেন রাইট, পুয়ার বাট অনেস্ট এই টাইপের, ভেরি গুড। আচ্ছা এবার আমরা উপমান নিয়ে আলোচনা করব। উপমান উপমিত নিয়ে আমরা আলোচনা করব। উপমান এটা নিয়ে আমরা আগে পড়তাম এভাবে, ব্যাস বাক্যে ন্যায় থাকলে কি জানি হবে, এইভাবে পড়ছিলাম না? এটা ভুল। ন্যায় থাকা ন্যায় না থাকা মানে ন্যায় আগে থাকা বা ন্যায় পরে না থাকা নিয়ে কোনো কোশ্চেনই নেই, ঠিক আছে? এটা আমরা ভুল শিখে আসছি। আসেন আগে বলেন তো উপমা শব্দের অর্থ কি? আমরা জানি উপমা শব্দের অর্থ তুলনা, ঠিক না? উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা। আর তুলনা দিতে গেলে কিন্তু আমরা ব্যবহার করি ন্যায়, মত, এগুলা কিন্তু আমরা ব্যবহার করি, ন্যায় মত এই ওয়ার্ডগুলো।
তার মানে উপমা শব্দের অর্থ কি তুলনা, একটু আমরা বুঝলাম। আচ্ছা এবার আপনারা বলেন তো এটার স্ট্রাকচারটা কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সাধারণ কর্মধারয়ের প্রথম স্ট্রাকচারটাকে এটাকে একটু উল্টায় দিলে কি হবে বলেন তো? এটাকে উল্টায় দিলে হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু নেয়, শেষ। এটাই উপমান কর্মধারয়, নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু নেয়। যেমন আমি বললাম দেখেন কাজল কালো, এখন দেখেন কাজল কালো কি হবে বলেন তো আপনারা? কাজলটা কি পার্টস অফ স্পিচের? কাজলটা হচ্ছে একটা নাউন, কালোটা কি অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে বলেন তো? কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো হয়ে গেছে। আপনাকে কিন্তু তুলনা বুঝাইতে হবে, তুলনা না বুঝালে কিন্তু হবে না। যেমন সাধারণ কর্মধারয় কয়েকটা এক্সাম্পল দিই যেগুলা, যেমন আমি বললাম নরাধম, নরাধম বলতে কিন্তু কোনো তুলনা বোঝায় না, এটার ব্যাস বাক্যটা হচ্ছে অধম যে নর। ওকে, সেম আলু সিদ্ধ, এটার ব্যাস বাক্যটা হচ্ছে সিদ্ধ যে আলু। ওকে, হলুদ বাটা, বাটা যে হলুদ, এটা কিন্তু কোনো তুলনা বুঝায় না। কিন্তু আমি যদি এভাবে লিখি যে বজ্র কঠোর, বজ্র কঠোর, এবার দেখেন তো বজ্র পার্টস অফ স্পিচে কোন প্রকার? বজ্র হচ্ছে নাউন, বজ্র কি নাউন না? আর কঠোরটা কি অ্যাডজেক্টিভ, বজ্রের ন্যায় কঠোর। কি দেখছেন মিলতেছে আপনাদের সূত্রের সাথে? এখন বলেন তো তুষার শীতল, তুষারটা কি পার্টস অফ স্পিচের? তুষার নাউন, শীতলটা কি অ্যাডজেক্টিভ, তুষারের ন্যায় শীতল। ক্লিয়ার? বুঝতে পারছেন নি? আচ্ছা কি লিখছেন স্যার? নরাধম তাহলে কোন সমাস? এই যে দেখেন না অধম যে নর, সাধারণ কর্মধারয়, এগুলা সব সাধারণ কর্মধারয়ের উদাহরণ। আলু সিদ্ধ, হলুদ বাটা, এগুলো সব সাধারণ কর্মধারয়ের উদাহরণ। আপনারা কি উপমানটা কি বুঝতে পারছেন প্লিজ বলেন? যেমন আমি বললাম দেখেন কচু কাটা, কচু কাটা বলতে কিন্তু আমরা কচুকে কাটা বুঝাই না, কিন্তু এটা হচ্ছে কচুর ন্যায় কাটা, কচুর ন্যায় কাটা, উপমান কর্মধারয় সমাস কিন্তু। এখন এখান থেকে কোশ্চেন যদি করা হয় শিয়াল পণ্ডিত কোন সমাস? শিয়াল পণ্ডিত বলেন। শিয়াল হচ্ছে নাউন, পণ্ডিতই হচ্ছে তার গুণ, শিয়ালের ন্যায় পণ্ডিত। ঠিক আছে? আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু বলে দিল তোমা। আচ্ছা ক্লিয়ার? পারবেন? পারবেন? এখন বক ধার্মিক কি হবে? বক ধার্মিক কি হবে বলেন তো? বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, বকটা কি নাউন আর এটা কি অ্যাডজেক্টিভ। ওকে পারবেন? আচ্ছা এবার আপনারা বলেন তো, আপনারাই বলেন নীল আকাশ আর আকাশ নীল দুইটার সমাস কি এক হবে? আচ্ছা গুড। নীল আকাশ কোন সমাস হবে বলেন? গুড, নীল যে আকাশ, ভেরি গুড। আর আকাশ নীল, আকাশের ন্যায় নীল, রাইট। আপনারা দেখবেন বার্জারের একটা অ্যাড আছে, শোবার ঘরটা নীল হোক আকাশের মতো নীল, এমন একটা ওয়ার্ড আছে, অ্যাড আছে। কি পারবেন? পারবেন? আচ্ছা এবার বলুন তো মেঘ কালো আর কালো মেঘ দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? মেঘ কালো আর কালো মেঘ, হ্যাঁ আছে। ওকে বুঝে গেছেন? তাহলে কি উপমান কর্মধারা ক্লিয়ার হয়েছে বলেন? ভুলতে কতক্ষণ লাগে কোশ্চেন হচ্ছে এখানে। ক্লিয়ার তো হইলো, এখন ভুলতে কতক্ষণ লাগে বলা যায় না। শুনেন যতদিন পর্যন্ত অন্তরে দাগ না পড়বো, আপনারা অনেকে জানেন সেকা খাইলে নাকি মানুষ গায়ক হয়ে যায়, তার প্রতিভা খুলে যায়। অন্তরের মধ্যে জ্বালা পড়তে হয়, ঠিক আছে? পড়ালেখার মধ্যে অন্তরের মধ্যে জ্বালা থাকতে হয়, তাহলে কিন্তু ইনশাল্লাহ ভুলবেন না। আমি বলছিলাম যে পরীক্ষা নিব আমরা, পরীক্ষা নিয়ে ফেল করলে 100 টাকা করে জরিমানা দিতে হবে। 5টা পরীক্ষা জরিমানা দেন, জীবনও পরীক্ষা পড়া ভুলবেন না। যাই হোক সেটা বাস্তবায়ন হবে না। আপনারা অ্যান্সার দিয়ে দেন তো কেউ, নীল আকাশ কোন সমাস? আপনারা আপনাদের অ্যান্সার দিবেন, আমি আর দিব না। ওনাকে স্ট্রাকচার সহ বুঝাই দেন তো। এই তো দেখছেন আপনারাই আপনাদের অ্যান্সার দিতে পারতেছেন না। আচ্ছা থ্যাংক ইউ।
এবার দেখি আমরা উপমিত কর্মধারয়। না না 20 মিনিট। এবারে স্ট্রাকচার উপমিত কর্মধারয় লেখেন নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন প্লাস ইকুয়াল টু ন্যায়। মানে নাউন প্লাস নাউন যদি তুলনা বোঝায় তাহলে সেটাতে হবে উপমিত। আসেন কিভাবে, যেমন আমি লিখলাম দেখেন চাঁদ মুখ, এটা নিয়ে অনেকে কয় নে আগে থাকলে এই হবে, ঘোড়ার ডিম হবে নে আগে থাকলে। দেখেন তো আপনি শুধু নাউন আর অ্যাডজেক্টিভ কিনা ওটা বের করবেন। চাঁদ পার্টস অফ স্পিচের কোন প্রকার, নাউন। মুখটা কি, নাউন, হয়ে গেছে চাঁদের ন্যায় মুখ, চাঁদের ন্যায় মুখ। এখন যদি আপনাকে বলা হয় বাহুলতা কোন সমাস, বাহুলতা বলেন তো। বাহু, বাহু মানে বুঝছেন তো আর্ম, আর লতা মানে বুঝছেন তো লতা। এখন তাহলে কি হবে বলেন তো, লতার ন্যায় বাহু বা বাহু লতার ন্যায়। দেখছেন শুধু আমরা কি দেখতেছি, আমরা নাউন নাউন। দেখেন এটাও নাউন এটাও নাউন। নাউন নাউন যদি তুলনা বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো, উপমিত। আর অ্যাডজেক্টিভ নাউন, নাউন অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে কি হবে, উপমান। এখন আপনারাই বলেন সিংহ পুরুষ কোন সমাস হবে, সিংহ পুরুষ বলেন। সিংহ কি নাউন, পুরুষ নাউন, সিংহের ন্যায় পুরুষ, ঠিক আছে, লতার ন্যায় বাহু, রাইট। সেম আমরা একটা কথা বলি, কানা পোলার নাম পদ্মলোচন, একটা কথা বলি কিন্তু পদ্মলোচন। লোচন হচ্ছে চোখ, পদ্ম মানিত পদ্ম, তাহলে বলেন তো পদ্মলোচন কি হবে, পদ্ম নাউন লোচন নাউন, নাউন নাউনের তুলনা বোঝাচ্ছে, তাহলে কি হবে, উপমিত। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন আপনারা কোশ্চেন করতে পারেন নাউন নাউন তো আমরা ইয়া পড়ছি কি জানি বলে দ্বন্দ্ব পড়ছি, নাউন নাউন আবার আমরা সাধারণ পড়ছি, তাহলে এইভাবে বলবো কিভাবে? ফর এক্সাম্পল আমি বললাম হরিণ চোখ, আপনার প্রেমিকারে আপনি দেখে বললেন হরিণ চোখ, বুঝছেন? এখন আপনি যদি এর ব্যাস বাক্য যদি দ্বন্দ্ব করেন তাহলে কি হবে, হরিণ ও চোখ হয়, হয় না। যা হরিণ তা চোখ হয়, হয় না। বাধ্য হয়ে কি বলতে হচ্ছে আপনাকে, হরিণের ন্যায় চোখ, ঠিক আছে। ওই যে গরুর চোখ ব্যবহার করছেন না, বড় বড় চোখ দেখলে গরুর ন্যায় চোখ, এটাই। আচ্ছা স্যার, সিংহ পুরুষ তো উপমান হয়, এই কেন, পুরুষ কি, পুরুষ কি অ্যাডজেক্টিভ? আচ্ছা সুমাইয়া জাফরিন যে যুক্তিটা দিছে আপনাদের কাছে কি মনে হয়, যুক্তিটা কি রাইট? আপনারাই অ্যান্সার দেন। কেউ অ্যান্সার দিচ্ছেন না। পুরুষ সিংহের ন্যায় হইতে পারে, রাইট। মাসুদুর রহমান নাবিল রাইট বলছেন, বোথ আর নাউন্স। সিংহ নাউন, পুরুষও নাউন, শেষ হয়ে গেছে, রাইট। এই তো না, সিংহের শক্তির সাথে তুলনা আপনি বলতেছেন কেন? আমরা তো সিংহর শক্তি নিয়ে এখানে কথা বলি নাই, আমরা বলছি সিংহ পুরুষ, শেষ। এখানে তো আমরা গুণটা নিয়ে তুলনা করতেছি না, আমরা সিংহের সাথে তুলনা দিচ্ছি। কেন, সিংহের মতো খ্যাচ্ছর হতে পারে না, পুরুষ হতে পারে, গোসল টোসল করে না, পারফিউম মেরা মেরা ঘুরে। লায়ন নাউন, ম্যান নাউন, ভেরি গুড আলামিন। আচ্ছা দেখছেন, আপনাদের কাজ হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে এখন আমি কোশ্চেন করব, আপনারা মানে আপনারা আপনাদের অ্যান্সার করবেন, আপনারা আপনাদের অ্যান্সার করবেন, ঠিক আছে। আমি শুধু পথটা দেখাই দিব, এই আর কিচ্ছু না। এবার আপনারা বলেন তো ভেজা বিড়াল কোন সমাস, ভেজা বিড়াল কোন সমাস বলেন। রাইট, প্রিয়াঙ্কা মন্ডল, আচ্ছা সাজিদুল ইসলাম, রাইট। ম্যাক্সিমাম আর কি এক তালে চলতে চলতে আগে উপমান অ্যান্সার করছে, এরপর মনে হলো আর এটা ভুল করছে। ভেজা অ্যাডজেক্টিভ, বিড়াল নাউন, শেষ। কেন রে ভাই, আমি এইটা পড়া লিখে এটার উদাহরণ দিতে পারি না? আপনাদের তো ভাগ্য খারাপ না ভালো আল্লাহ জানে, যদি অফলাইনে ক্লাস করতেন তাহলে পৃষ্ঠা পর পৃষ্ঠা ঘুরে আসতাম আমি। কি এবার বলেন তো দেখি, এবার এর সতর্ক হয়ে যাবে, এবার সহজে অ্যান্সারই করবো না। নিম তিতা কোন সমাস, নিম তিতা। রাইট, রাইট রিয়ানা ইসলাম, নিম তিতা। নিম হচ্ছে নাউন, তিতা হচ্ছে অ্যাডজেক্টিভ, নিমের ন্যায় তিতা। শেষ হয়ে গেছে পড়া।
এবার আমরা যে জিনিসটা দেখাবো এটার সাথে সমাসের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, নিমেন নেতিতা রে, এখন তো খুব ভালো বুঝতেছেন। এরপরে কি হয় পরীক্ষার সময় আপনাদের? আচ্ছা, ওকে। এবার আমরা যে জিনিসটা দেখাবো এটার সাথে আসলে সমাসের কোনো কানেকশন নাই। এটার সাথে মাথা হ্যাং করে? আচ্ছা করুক, একটু খুলে রেখে দেন মাথাটা, তাহলে হয়ে যায়। দেখেন, দুইটা জিনিস বলতেছি, উপমান পদ কাকে বলে আর উপমেয় পদ কাকে বলে। আপনারা স্লাইড দেখেন প্লিজ, তাহলে বুঝতে পারবেন। উপমান পদ, উপমান মনে রাখবেন, উপমান পদ হচ্ছে পরোক্ষ বস্তু, মানে যার সাথে তুলনা দেওয়া হয় পরোক্ষ বস্তু। আর উপমেয় পদ হচ্ছে প্রত্যক্ষ বস্তু, মানে যাকে তুলনা দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনি যখন বলতেছেন চাঁদ মুখ, আচ্ছা বলেন তো চাঁদ মুখ বলার সময় আপনার চোখের সামনে কোনটা? মনে করেন আপনি আপনার মানে ওয়াইফকে বলতেছেন চাঁদ মুখ, মানে এটা হলো আর কি, প্রেমিকার মুখ থেকে মানে পূর্ণিমার চাঁদের মতো, আর ওয়াইফের মুখ থেকে অমাবস্যার চাঁদের মতো আর কি। যাই হোক, চাঁদ মুখ দেখেন তো আপনার সামনে তখন কোনটা? আপনার সামনে কিন্তু তখন মুখটা আছে, কিন্তু এই মুখটাকে কিন্তু আপনি তুলনা দিচ্ছেন চাঁদের সাথে। এখন দেখেন তাহলে প্রত্যক্ষ বস্তু কোনটা? প্রত্যক্ষ বস্তু হচ্ছে মুখ, এটা হচ্ছে উপমেয়, মানে যাকে তুলনা দেওয়া হচ্ছে। আর পরোক্ষ বস্তু কোনটা? সেটা হচ্ছে চাঁদ, যার সাথে তুলনা দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝতে পারছেন? এখন আপনাকে যদি বলা হয় এই যে সিংহ পুরুষ, সিংহ পুরুষ, দেখেন তো সেম কিনা? সিংহ পুরুষ আপনার চোখের সামনে কোনটা? আপনার চোখের সামনে কিন্তু পুরুষ, আর সিংহ কিন্তু আপনার চোখের সামনে না। তাহলে এটা হচ্ছে কোন পদ? এটা উপমেয়, আর এটা হচ্ছে কি উপমান। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? না, নাউন প্লাস নাউন ঠিক আছে, উপমিতর মধ্যে ঠিক আছে। যেমন আমি বললাম দেখেন পদ্মলোচন, পদ্মলোচন, লোচন মানে তো বুঝেন চোখ। এখন দেখেন চোখকে কার সাথে তুলনা দেওয়া হচ্ছে? পদ্মের সাথে তুলনা দেওয়া হচ্ছে। চোখকে পদ্মের সাথে তুলনা দেওয়া হচ্ছে। তাহলে এবার আপনারা বলেন তো চোখটা কি হবে? চোখটা দেখেন কি লিখতেছি আমরা, পরোক্ষ বস্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে উপমান পদ, আর প্রত্যক্ষ বস্তু যেটা সেটা হচ্ছে উপমেয় পদ। স্লাইডটা দেখেন প্লিজ, স্লাইডটা দেখেন। মনে করেন আপনি আপনার ভাইকে সাকিব আল হাসানের সাথে তুলনা দিচ্ছেন যে রফিক সাকিবের মতো। এখন আপনার চোখের সামনে কি তখন সাকিব থাকে? থাকে না। কে থাকে? রফিক থাকে। তাহলে রফিককে তুলনা দেওয়া হচ্ছে কার সাথে? সাকিবের সাথে। তাহলে রফিক হচ্ছে কি উপমেয় পদ, আর সাকিব হচ্ছে কি উপমান পদ। বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যাঁ রাইট, ফাতেমা কবির তমা, রাইট। বুঝছেন? এবার আসেন রূপক কর্মধারয়। হ্যাঁ, লোচন উপমেয়, পদ্ম উপমান, রাইট। রূপক কর্মধারয় আমরা পড়ছিলাম ব্যাস বাক্যের রূপ থাকলে রূপক হয়, এভাবে পড়ছিলাম। আসলে না, এভাবে পড়তে গেলে ঝামেলা। ব্যাস বাক্য আপনাকে দেওয়া থাকবে না, ব্যাস বাক্য আপনাকে দেওয়া থাকবে না। ওকে, আচ্ছা আমরা আগে কয়টা শব্দ দেখি। যেমন আমি লিখলাম বিষাদ সিদ্ধু, মন মাঝি, দিল দরিয়া, ক্রোধ অনল, ঠিক না? আমরা জানি এই সবগুলোই হচ্ছে কি আমাদের রূপক কর্মধারয়, ঠিক না? এই যে এক্সাম্পল গুলো দিচ্ছি এগুলো সবই কিন্তু রূপক কর্মধারয়। এখন বলেন তো বিষাদটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? বিষাদটা কোন প্রকার বলেন তো? বিষাদ পার্টস অফ স্পিচের কোন প্রকার? আমি কইছিলাম আমনা করে আপনারা নাউন আর অ্যাডজেক্টিভ চিনেন কিনা। হ্যাঁ রাইট, প্রিয়াঙ্কা মন্ডল দাদা আপনি আগে ক্লাস করছেন। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষাদ, সুখ অ্যাবস্ট্রাক্ট নাউন, সুখী হচ্ছে অ্যাডজেক্টিভ। দুঃখ অ্যাবস্ট্রাক্ট নাউন, দুঃখী হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? বিষাদময় হচ্ছে অ্যাডজেক্টিভ, বিষাদ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস নাউন, অতিরঞ্জিত তুলনা বা অতিরঞ্জিত তুলনা, বা আমরা এটাকে বলতে পারি দূরবর্তী তুলনা। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নরমাল নাউনের যে একটা কাল্পনিক অতিরঞ্জিত তুলনা বোঝায় সেটাকে আমরা বলি রূপক কর্মধারয়।
অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নরমাল নাউনের যে একটা কাল্পনিক অতিরঞ্জিত তুলনা বোঝায় সেটাকে আমরা বলবো রূপক কর্মধারয়। একটু আমরা বুঝে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আসেন। আচ্ছা, বিষাদ সিন্ধু। বিষাদ মানে কি আপনারা জানেন? বিষাদ মানে হচ্ছে মনের দুঃখ, সিন্ধু মানে হচ্ছে নদী। আপনারা জানেন এটা একটা গ্রন্থের নাম, মানে গ্রন্থের প্রেক্ষাপটটা কি ছিল? হোসেন রাদিয়াল্লাহু মৃত্যুর কারণে আমরা কাঁদতে 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 কি নদী বয়ে গেছে। আচ্ছা, আপনি সারা জীবন কেঁদে এক গ্লাস পানি জমাইতে পারবেন না। এটা একটা অতিরঞ্জিত তুলনা। এখানে আমরা ব্যাস বাক্যে বসাই বিষাদ রূপ সিন্ধু, মানে আপনি মনে করেন, আপনি মনে করেন এইটা। সেম মন মাঝি। মন মাঝি কি করে বলতো? মাঝি এক ঘাট থেকে আরেক ঘাটে যায়, মানে প্রতিনিয়ত পরিবর্তনশীল মাঝি। মানুষের মনের অবস্থাও দেখবেন সবসময় পরিবর্তন করে না, একবার এরে ভাল লাগে একবার ওরে ভাল লাগে। গান আছে না, তোমার ঘরে বসত করে কজনা, এই টাইপের। দিল দরিয়া। দরিয়া মানে কি? অন্তর, মানে সাগর। দরিয়া মানে, আর দিল মানে কি? অন্তর। এখন বলেন তো, মানুষের অন্তর কি কখনো সাগরের মতো বড় হইতে পারে না? আপনার কোন উপকার করছে তো ভাই, তো দিল দরিয়া মানুষ রে। মানে এখন দেখেন উনি দরিয়ার মতো হয়ে গেছে কিছু একটা করার কারণে। ক্রোধ অনল সেম। অনল মানে কি? আগুন। ক্রোধ মানে রাগ। আচ্ছা, এবার বলেন তো, আগুন লাগলে তো ফায়ার সার্ভিসের ফোন দিবেন, রাগ উঠলে তো ফায়ার সার্ভিসের ফোন দিবেন। তো এটা হচ্ছে একটা কাল্পনিক তুলনা বা অতিরঞ্জিত তুলনা বুঝায়। বুঝতে পারছেন কি বিষয়টা? রূপক কর্মধারয়। এখন এখান থেকে আরো কিছু এক্সাম্পল দিই আমরা। মোহনিদ্রা। মোহনিদ্রা যেমন আমরা যখন যদি কোনো কারোর প্রতি যদি আমাদের অ্যাফেকশনটা বেশি হয়ে যায়, তখন এমন অবস্থা হয়ে যায় যে বিয়ের আগে আমাদের কেউ কারো ভুলগুলো চোখেই ধরা পড়ে না, আর বিয়ের পরে ভুল ছাড়া কিছুই ধরা পড়ে না। মোহ মানে কি? অ্যাফেকশন। নিদ্রা মানে হচ্ছে ঘুম। তাহলে এটা কি হবে বলতো? মোহ রূপ নিদ্রা। মোহ রূপ নিদ্রা। মোহ মানে বুঝছেন তো, অ্যাফেকশনের কারণে চোখ বুজে থাকা, এটাকে বলতেছে মোহ নিদ্রা। ঠিক আছে। সেম আমরা বলতে পারি কাল স্রোত। কাল স্রোত। ওকে, কাল স্রোত। স্রোত যেমন বহমান, আমাদের কাল মানে সময়টাও কিন্তু বহমান, এখান থেকে আসছে কাল রূপ স্রোত। সেম আমরা যদি বলি প্রাণ পাখি, কি হবে বলেন তো? প্রাণ রূপ পাখি। প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি। ওকে, রূপক কর্ম ধরে বুঝছেন? আর কত এক্সাম্পল দেব কোন? আবার প্রাণ ভয়, ওটা না। প্রাণ ভয় হচ্ছে প্রাণ যাওয়ার ভয়, দুটা পার্থক্য আছে। কোন কোশ্চেন? আরে প্রাণ পাখি এটা কার্টুনের মধ্যে ব্যবহার হয়, নিজের প্রাণটাকে পাখির সাথে তুলনা দেয়। রাক্ষসের গল্প দেখেন নাই? ওনাদের প্রাণ নাকি একটা পাখির মধ্যে থাকে, ব্যাঙের ভিতরে থাকে, ওইখান থেকে আসছে প্রাণ রূপ পাখি। ওই যে আছে না, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, এই পাখি কই থেকে পেলেন? পাখি মানে হচ্ছে প্রাণ। পাখি মানে হচ্ছে প্রাণ। লালনের সঙ্গীত পড়ছেন না? শুনছেন না? খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, কি জানি শুনছেন নাকি আল্লাহ জানে। এবার আমরা মধ্যপদলোপী। আচ্ছা, পদ কাকে বলে? আমরা জানি পদ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, ঠিক না? বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে কিন্তু পদ বলে। তাহলে শব্দের অর্থটা কি বোঝাচ্ছে? মধ্যপদলোপী মানে ব্যাস বাক্যের মাঝখানের পদটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। ব্যাস বাক্যের মাঝখানের অর্থবোধক শব্দটা বিলুপ্ত হবে। এখন কোন শব্দগুলো বিলুপ্ত হয় সেগুলো একটু আমরা দেখি। যেমন আমি বললাম নামক, যেমন কথার কথা আমি বললাম ঢাকা শহর, তাহলে ঢাকা শহরের ব্যাস বাক্যটা কি? ঢাকা নামক শহর। সেম এখান থেকে বললাম জবা ফুল। জবা ফুল, দেখেন তো ফুলের নাম কিন্তু জবা, তাহলে কি হবে? জবা নামক ফুল। ওকে, নামক। এরপর হচ্ছে বিষয়ক। বিষয়ক সংক্রান্ত, এই টাইপের। আচ্ছা, নামক বিষয়ক সংক্রান্ত এই টাইপের কিভাবে? ফর এক্সাম্পল আমি বললাম অর্থমন্ত্রী, তাহলে কি হবে বলতো? অর্থ বিষয়ক মন্ত্রী। চাকরি বিজ্ঞাপন, চাকরির বিজ্ঞাপন, চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন। এভাবে অর্থবোধক শব্দগুলা বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে। সেম আমি বললাম আশ্রিত, একটা শব্দ দিলাম। যেমন আমি বললাম মৌমাছি, মৌমাছিটার ব্যাস বাক্য কি? মৌ আশ্রিত মাছি, মানে মধুকে আশ্রয় করে যে মাছি থাকে এটাকে বলে মৌমাছি। ওকে, এরপর আসেন ঘর জামাই।
ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, বুঝছেন? এরপর আসেন চিহ্নিত, চিহ্নিত দিয়ে আমরা কি ধরতে পারি? সিংহাসন, সিংহাসন খেয়াল আছে, সিংহ চিহ্নিত আসন। সেম আসেন রক্ষার্থে, স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ কি হবে বলেন তো? স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, সেটাকে আমরা কি বলি? স্মৃতিসৌধ। সেম এখান থেকে আমরা বলতে পারি জীবন বীমা, জীবন বীমা, জীবন রক্ষার্থে বীমা, জীবন রক্ষার্থে বীমা। এরপর আসেন এখান থেকে আমি বললাম স্মরণে, যেমন বললাম মুজিব বর্ষ, মুজিব বর্ষ থেকে মুজিব স্মরণে বর্ষ, মুজিব স্মরণে বর্ষ, মুজিব বর্ষ। ওকে, বোঝা গেছে বিষয়টা? এভাবে আপনারা এভাবে আরো বানাইতে পারবেন, এইভাবে আরো অনেক বানানো যাবে, ঠিক আছে? যেমন দেওয়া যায় হচ্ছে উপর কর, আয় কর, নামক বিষয়ক সংক্রান্ত আশ্রিত, তারপর দেখেন মিশ্রিত, মমতা রস, কি হবে? মমতা মিশ্রিত রস, মমতা মিশ্রিত রস। সেম দুধ চা, দুধ মিশ্রিত চা। এভাবে আপনার শব্দ বুঝে এভাবে মিলে মিলে নিতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম গোলকিপার। আচ্ছা গোলকিপার কি করে বলুন তো? মূলত গোলকিপার কি করে? গোল রক্ষা করে না, তাহলে কি হবে? গোল রক্ষার্থে কিপার, গোল রক্ষার্থে কিপার। সেম সেক্টর কমান্ডার, সেক্টর রক্ষার্থে কমান্ডার। এভাবে না, এটার কোনো ডেফিনেশন নাই, এটার কোনো ডেফিনেশন নাই, মানে ব্যাস বাক্যের মাঝখানের পদটা বিলুপ্ত হয়ে যাবে, ব্যাস বাক্যের মাঝের অর্থবোধক শব্দটা বিলুপ্ত হয়ে যাবে। আপনারা নিয়মটা বুঝেন, নিয়মটা বুঝেন। সমাসের ক্লাস শেষ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আলামিন বুঝলাম না, কোন টপিকটা আবার বুঝাবো? দেখেন পদ শব্দের অর্থ কি? মধ্যপদ, বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। তা আমাদের সমাজটার নাম কি? মধ্যপদলোপী কর্মধারায়, মানে ব্যাস বাক্যের মাঝের শব্দটা, ব্যাস বাক্যের মাঝের অর্থবোধক শব্দটা বিলুপ্ত হবে। তা আমি এখানে দেখালাম যে কোন কোন শব্দগুলা বিলুপ্ত হতে পারে, তার কয়েকটা নমুনা দেখালাম। যেমন নামক, বিষয়ক, সংক্রান্ত, আশ্রিত, মিশ্রিত, রক্ষার্থে, স্মরণে, চিহ্নিত, এই টাইপের শব্দগুলা বিলুপ্ত হয়ে যেতে পারে। এটার কোনো শর্টকাট ফর্ম নেই, আপনাকে শব্দ বুঝে নিতে হবে যে কি হতে পারে। যেমন আমি বললাম গোলাপ ফুল, এখন বলেন তো গোলাপ বিষয়ক ফুল হয়? হয় না। কিন্তু দেখেন গোলাপ নামক ফুল হয় কিনা? হয়। আর বললাম পদার্থ বিজ্ঞান, আপনি কি পদার্থ নামক বিজ্ঞান হয় না পদার্থ বিষয়ক বিজ্ঞান হয়? বুঝতে পারছেন কি বিষয়টা? এইভাবে আপনাকে শব্দ দেখে বের করে নিতে হবে, এটার কোনো শর্টকাট নিয়ম নেই। আচ্ছা, ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, নুরজাহান আক্তার ঘরে আশ্রিত জামাই, থ্যাংক ইউ। আচ্ছা, নরাধম না মধ্যপদলোপী কেন? এই ভালো করে দেখেন, নরাধম মধ্যপদলোপী দেওয়া নাই, চোখ কান খুলে দেখেন। জি ধন্যবাদ বিপুল রায়। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা দেখে কিছু ক্লাস করে এগিয়ে থাকেন, কিছু ক্লাস করে আগায় রাখেন যদি আপনার মনে হয়, বুঝছেন? ইউটিউব চ্যানেলে ক্লাস করতে তো আর টাকা লাগতেছে না, একটু আগে না থাকলে আসলে হবে না। কেন বললাম এরপরের মাসে আবার ক্লাস, কারণ আজকে যে ক্লাস 3 দিন পরে আপনি ভুলে যাবেন, এটা হচ্ছে বড় একটা প্রবলেম। কারণ আমি আগামী সপ্তাহে আগামী সপ্তাহে না, মনে করেন আগামী মাসে আসলে আপনারা আমার চেহারাই ভুলে যাবেন। ডেইলি তো আপনারা চেহারা দেখতেছেন। এর জন্য প্রতিনিয়ত একটা রুটিন করে ইউটিউবে একটা টপিক দেখলেন, এটা নোট করলেন। আর সবচেয়ে বেটার হয় হচ্ছে MP3 আর প্রফেসরস এর বইগুলো। সবচেয়ে বড় ঝামেলা কি? প্রিভিয়াস কোশ্চেন গুলোকে হাইলাইট করা করছে। আপনারা কোশ্চেন বানান। আমি আপনাদের প্রতি স্বনির্বন্ধ রিকোয়েস্ট, আজকের ক্লাসের নোট করে আপনারা দেন। বিসিএসসি স্টুডেন্টরা খুব সিরিয়াস, আমরা জানি খুব সিরিয়াস, ঘোড়ার ডিমে সিরিয়াস। একটাও নোট করে না, কিচ্ছু না, খাতায় লিখছে শেষ। নোট করেন, সাজান, মনে করেন আপনি একটা বই লিখতেছেন, এইভাবে যদি নোট করতে পারেন আমার মনে হয় বেটার। আমি একটু আগে সহকারে বললাম, আপনারা মাইন্ড করেন না আর কি। যে এবার বলেন।
স্যার বহুপদী এটা একটু বলেন স্যার, বহুপদী। বহুপদী দ্বন্দ্বটা বলবো, এই তো বহুপদী দ্বন্দ্ব। বহুপদী হ্যাঁ স্যার, দ্বন্দ্বের হ্যাঁ স্যার। সংজ্ঞাটা কি ছিল? যে দুইয়ের অধিক সমাসবদ্ধ শব্দকে কি বলে? বহুপদী দ্বন্দ্ব। দুইয়ের অধিক সমাসবদ্ধ, এখন আমি বললাম দেখেন, নাক, কান, গলা, শেষ। তাহলে কি হবে? নাক, কান ও গলা, শেষ। আমরা বলি না নাক কান গলা বিশেষজ্ঞ, তো দেখেন কয়টা শব্দ হচ্ছে, 1 2 3, তিনটা শব্দ হচ্ছে। বহুপদী দ্বন্দ্ব মানে কি? যে যেখানে দুইয়ের অধিক সমাসবদ্ধ শব্দ থাকবে সেটাই হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আর না মিরাজ, আপনি ভুল দেখছেন, নরাধমটা মধ্যপদ্মপীতে দেওয়া নাই। মিরাজ প্লিজ 19 এর মধ্যে দেখেন, নরাধমটা দেওয়া আছে সাধারণ কর্মধারার মধ্যে, কোন নামের মধ্যেই নাই। দেখেন নরাধমটা 19 এর বই থেকে। বিরাজ। হ্যালো, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার ওই উপমান আর উপমেয়টা স্যার আমি একটু কনফিউশন থাকে, ওইটা একটু বুঝতে চাচ্ছিলাম আচ্ছা, স্যার। উপমান আর উপমেয়, হ্যাঁ। আচ্ছা, আপনার একজন পছন্দের মানুষের নাম বলেন। পছন্দের মানুষ স্যার তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে স্যার। ওইটা বাদ দেন না, আরে আপনার প্রিয় কোনো ফ্রেন্ডের নাম বলেন। কথার কথা আমি বললাম আপনার একটা ফ্রেন্ড আছে রফিক, হ্যাঁ। জি স্যার, ধরেন না স্যার, আমার এমনি কোনো প্রিয় ফ্রেন্ড নাই স্যার। আচ্ছা, রফিকরে আমি শাহরুখ খানের সাথে তুলনা দিচ্ছি। রফিকের চাপাটা ভাঙ্গা, এই জন্য আমি শাহরুখ খানের সাথে তুলনা দিচ্ছি যে রফিক শাহরুখ খানের মতো। এখন দেখেন আপনার চোখের সামনে কে আছে? আপনার চোখের সামনে আপনার ফ্রেন্ড হচ্ছে, এ হচ্ছে প্রত্যক্ষ না? ওকে, শাহরুখ খান কিন্তু আপনার চোখের সামনে নাই, সে কিন্তু দূরের মধ্যে আছে, সে হচ্ছে পরোক্ষ। এখন আপনি তুলনা দিচ্ছেন কি শাহরুখ খান রফিকের মতো না রফিক শাহরুখ খানের মতো? আপনি তুলনা দিচ্ছেন রফিক শাহরুখ খানের মতো। তার মানে কাকে তুলনা দিচ্ছেন? রফিককে তুলনা দিচ্ছেন, এটা হচ্ছে উপমেয়। ওকে, কার সাথে তুলনা দিচ্ছেন? শাহরুখের সাথে তুলনা দিচ্ছেন, এটা হচ্ছে উপমান। এই আর কি। উপমান শব্দের অর্থ কি? যার সাথে তুলনা দেওয়া হয় পরোক্ষ বস্তুটা এর সাথে থাকবে। আর উপমেয় মানে কি? যাকে তুলনা দেওয়া হয় প্রত্যক্ষ বস্তুটা এখানে থাকবে। আরেকটা ওয়ার্ড দিলাম, কথার কথা, একজনের নাম হলো রাবেয়া। রাবেয়ারে আমি তুলনা দিলাম ক্যাটরিনার সাথে। এখন দেখেন আপনার পাশে কে আছে? আপনার পাশের বাড়িতে রাবেয়া আছে, তাহলে রাবেয়াকে তুলনা দিচ্ছেন, এ হচ্ছে প্রত্যক্ষ। আমরা জানি প্রত্যক্ষ পদটা কি হয়? উপমেয় পদ হয়। কার সাথে তুলনা দিচ্ছেন? ক্যাটরিনার সাথে তুলনা দিচ্ছেন, সে হচ্ছে পরোক্ষ। এই পদটা কি হয় বলেন? উপমান হয়। বাস এটাই। এই দুইটা সমাসের সাথে কানেক্টেড না, এই দুইটা শব্দ জাস্ট, এটা সমাসের সাথে কানেক্টেড না। সাজিদুল ইসলাম, আমরা কি অব্যয়ভাব পড়াইছি? চ্যানেল নেম ওমর ফারুক। জি, রাইট। সাথী একটা রাইটার কোশ্চেন করছেন, উপমান উপমেয় পদটা কেবল উপমিত কর্মধারার মধ্যে পাওয়া যায়, অন্য ক্রিয়ার মধ্যে পাওয়া যায় না। উপমান উপমেয় দুইটা আপনার উপমিত কর্মধারতে পাওয়া যায়, উপমান কর্মধারতে দুইটা পাওয়া যায় না। ও আচ্ছা, আমি জানি না যে আপনার নেট ছিল না, সরি। রূপক সমাস তো আমরা বললামই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নরমাল নাউনের যে একটা অতিরঞ্জিত তুলনা। যেমন আমি বললাম দেখেন, বিষাদ সিন্ধু, বিষাদ মানে কি? দুঃখ না? আর সিন্ধু মানে কি? নদী না? বিষাদ মানে হচ্ছে দুঃখ, সিন্ধু মানে হচ্ছে নদী। এখন দেখেন, আপনি কখনো দুঃখ বা কান্নার কারণে কি একটা নদী বইতে পারে? কখনোই বইতে পারে না, ঠিক আছে। এখন কিন্তু মনে করতেছি কি যে কাঁদতে 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 নদী বয়ে গেছে, একটা অতিরঞ্জিত তুলনাকে বলা হচ্ছে আপনার রূপক কর্মধারা। এই জন্য আমরা কি বলি? বিষাদ, রূপ, সিন্ধু। রূপ মানে হচ্ছে অনেক দূরের বিষয়কে টেনে আনা, বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন? নাই? জি, কেউ বলতে যাচ্ছেন কিছু? আচ্ছা স্যার, বলেন। স্যার, স্যার এই মানে পরের টপিক গুলা কি আরো কঠিন স্যার এই সমাজের মতো? সমাসের আরো 3টা বাকি আছে। সমাজ সবগুলা, ব্যতীত, সমাজ ব্যতীত অন্যগুলা কি স্যার আরো অনেক কঠিন স্যার? হ্যাঁ, পড়া বুঝলে কঠিন না, পড়া না বুঝলে অনেক কঠিন।
স্যার এগুলো মানে প্যাচ খেয়ে যায়, সব বোঝার সময় বুঝি, পরে স্যার প্যাচ খেয়ে যায় এরকম ওই যে স্যার। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা, গতকালকের ক্লাস করতে পারিনি, আজকে আপনার ক্লাস করলাম। আচ্ছা, থ্যাংক ইউ সোহাগ হোসেন, কিন্তু গতকালের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, দয়া করে এগুলো একটু নোট করবেন, আর বই পড়ার আগে চিন্তা করবেন বইয়ের মধ্যে ভুল আছে কোনটা, এটা বই বের করবেন। ঠিক আছে, যদি এটা বের করতে পারেন তাহলে আপনার পড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বউ আর জিএফ নিয়ে উপমান উপমিত রিক্সা প্র্যাকটিসের জন্য ভাই আমি কোনো বই রেফার করব না, আমি কোনো বই রেফার করব না, সব মান এক, দাম এক, একই কথা। ঠিক আছে, কোনো বই আমি রেফার করতে রাজি নেই, আপনি আপনার মতো করে বের করে নেন। তবে ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন গুলা সলভ করার চেষ্টা করেন, ওগুলা আপনাদের চেয়ে অনেক টাফ হয়, আর ওগুলা সলভ করা মানে হচ্ছে আপনি বাংলাটা জেনে গেছেন। মধ্যপদলবীকে দুইটাই নাউন, হ্যাঁ দুইটাই নাউন হতে পারে, মধ্যপদলবীতে দুইটাই নাউন হবে, ফারিয়াবাদ যারা দুইটাই নাউন হবে, তবে মাঝখান থেকে একটা অর্থবোধক শব্দ বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আবার যদি কখনো দেখা হয় ইনশাল্লাহ, তখন আবার অন্যরকম আলোচনা করব। তবে আপনারা নেটে আমাকে পাবেন, চ্যানেলে পাবেন। চ্যানেলে পাওয়ার এত ইম্পর্টেন্ট কিছু না, আপনি বাংলার সেকেন্ড পেপারে যে কোনো টপিক লিখে সার্চ দিলেই পাবেন। আর ওই ক্লাসগুলো করে কিছুটা আগিয়ে রাখেন যদি আপনার মনে হয় এগিয়ে থাকেন। হ্যাঁ, তাহলে ভালো থাকেন, দোয়া করেন, আল্লাহ হাফেজ।